হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি একটা নতুন ক্লাসে। তো আজকের ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস, কারণ আজকে আমরা পড়াশোনা করব এসএসসি 26 ব্যাচের জন্য। আগে বলে রাখতেছি, কারণ তোমাদের ব্যাচে কিন্তু একটা ঝামেলা আছে। তোমাদের কিন্তু আমি যে চ্যাপ্টারটা পড়াবো আজকে, হায়ার ম্যাথের ত্রিকোণমিতি, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের পুরাটা নাই। শুধু তোমাদের এসএসসির জন্য তোমাদের লাগবে হচ্ছে 8.3 চ্যাপ্টারটা। সো আজকে আমি শুধু তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই চ্যাপ্টারটা করার জন্য তোমার যতটুকু কি বলে জ্ঞান রাখা দরকার ততটুকু আমি আসলে তোমাদেরকে প্রোভাইড করব। সো নো ওয়ারিজ উইথ দ্যাট। সো আমরা এই ক্লাসটা শুরু করার আগে একটা ইম্পোর্টেন্ট কথা বলি। এই ক্লাসটা কিন্তু বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন ২ ভার্সনের স্টুডেন্টরাই করতে পারবে। ঠিক আছে? সো লেটস সে তুমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট বা লেটস সে তুমি বাংলা ভার্সনের স্টুডেন্ট, কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ এই ক্লাসটা করলে তোমার ২ ভার্সনের পড়াটাই কভার হয়ে যাবে। বিকজ তোমাদের কারিকুলাম কিন্তু সেম, তোমাদের ম্যাথ সেম, তোমাদের বই সেম, সবকিছু সেম। জাস্ট তোমাদের বাংলা একটা বই বাংলা, একটা বই ইংরেজিতে, এতটুকুই পার্থক্য। ঠিক আছে? সো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা, যেটা হচ্ছে ত্রিকোণমিতির ক্লাস। অ্যান্ড এটা নিয়ে আমাদের সবার অনেক ভয়ও আছে। সো আমি চেষ্টা করব যে এই পুরা ক্লাসে তোমাদের যাতে এই চ্যাপ্টারের প্রতি আর কোনো ভয় না থাকে এবং খুব ইজিলি তুমি চ্যাপ্টারটা পড়েই আনসার করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারো। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমি তোমাদের কিছু বেসিক দেখাবো, যেগুলা হচ্ছে যে না জানলেই নয়। বাট একটা কথা, তুমি যদি এখন এই ক্লাস থেকে এক্সপেক্ট করো আমি একদম 0 থেকে স্টার্ট করব, করে হচ্ছে দেখাবো কিভাবে সাইন আসলো, কিভাবে কজ আসলো, বা সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে সাইন এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, আমি এত ডিটেইলসে দেখাবো না। বাট এমন না যে আমি একদম কিছুই দেখাবো না, তাও দেখাবো, বাট একটু কম দেখাবো। ঠিক আছে? সবকিছু হয়তো আমি দেখাবো না। জাস্ট আমি তোমাকে আজকের ক্লাসটা করে তুমি ম্যাথ গুলো ঠিকঠাক মতো আনসার করতে পারবে, এন্ড ইউ হ্যাভ আ বেসিক নলেজ যে কিভাবে করতে হয়। এন্ড তোমার যদি টাইম একটু কম থাকে, তুমি এই পার্টগুলা স্কিপ করে ডিরেক্ট ম্যাথ যখন করাচ্ছি ওখানে ঢুকে যাই। আমি তো ম্যাথে রিপিট করবই আমি কি করছি না করছি বা কি করতেছি। ঠিক আছে? চিন্তা নেওয়ার কোনো কারণ নাই। তো ফার্স্টে আমি তোমাদেরকে যে জিনিসটা নিয়ে শিখাবো সেটা হচ্ছে যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ বা trigonometric ratios of different angles। মানে অ্যাঙ্গেল গুলা বা কোণগুলা যদি চেঞ্জ হয়, বা ধরো আমরা ইউজুয়ালি 0 থেকে 90 পর্যন্তই শিখছি জেনারেল ম্যাথে, তাই না? 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমাদের জেনারেল ম্যাথে শিখা হয়। বাট হায়ার ম্যাথমেটিক্স এ আসলে কি বলতেছি? হায়ার ম্যাথ বলতেছি। হায়ার ম্যাথে আসলে কিন্তু আমাদের হিসাবটা একটু ডিফারেন্ট, তাই না? কারণ ওখানে আমরা 0 ডিগ্রি থেকে 360 পর্যন্ত কিন্তু ক্যালকুলেশন করি। আচ্ছা। সো তার আগে আমি তোমাদেরকে একটু বেসিক একটা জিনিস বলে রাখি, যেহেতু ক্লাস করতেছি। একদম এমন কেউ কি আছো যে আসলে একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর বেসিক জিনিসগুলো জানো? আশা করি এই ক্লাসটা যে করতেছে সে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর বেসিক প্রপার্টি গুলা জানো। বেসিক প্রপার্টি গুলা কি কি ভাইয়া? বেসিক প্রপার্টি গুলা হচ্ছে এটার হচ্ছে দুইটা সূক্ষ্মকোণ আছে বা অ্যাকিউট অ্যাঙ্গেলস আছে। দুইটা সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে? আমরা জানি এটা হয় 90 মাইনাস থিটা। ভাইয়া কেন এটা 90 মাইনাস থিটা? কারণ এটা যেহেতু একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, তার ৩ কোণের সমষ্টি কিন্তু ১৮০ ডিগ্রি। তাই না? তো ৩ টার যোগফল যদি ১৮০ ডিগ্রি হয়, তাহলে আমি তো জানি এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রি। তো সেখান থেকে আমরা বলতে পারতেছি ভাই এইটা যদি 90 হয় তাহলে বাকি ২ টা যোগ করে অবশ্যই ৯০ পেতে হবে। কারণ ৩ টা যোগ করলে তো ১৮০ আসতে হবে। আমি জানি একটা ৯০, তাহলে বাকি ২ টা যোগ করে তো ৯০ আসতে হবে, তাই না? তো একটা যদি থিটা হয় তাহলে আরেকটা কি 90 মাইনাস থিটা হবে না। কারণ তুমি ২ টা যোগ করো তাহলে মাইনাস থিটা প্লাস থিটা কাটা যাবে, 90 থাকবে না। তাই না? অর্থাৎ এই ২ টার যোগফল ৯০ হইতে হবে। এটা তো আলাদা ৯০। ওকে, অ্যান্ড আমরা তো জানি যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, বা এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে আমার কি হাইপোটেনাস, তাই না? ওকে। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। যেগুলো তো আমরা আই থিংক জানি। সো আমরা এখান থেকে হচ্ছে যে বিভিন্ন রেশিও বা অনুপাত নিয়ে কাজ করি আমরা। যেমন ধরো ফার্স্টে আমরা সবচেয়ে বেসিক যে অনুপাতটা নিয়ে সারা জীবন কাজ করি সেটা হচ্ছে সাইন। আর একটা কথা, আমাদের থিটা, আমরা যে অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব ওইটার অপোজিটে, আবারও বলি মনোযোগ দিয়ে শুনো, ওই থিটার অপোজিটে যেই সাইড বা বাহুটা থাকবে, অর্থাৎ তুমি যে থিটা নিয়ে কাজ করতেছো ওইটার অপোজিটে যেই সাইডটা থাকবে বা যে বাহুটা থাকবে, সেই বাহুটা সবসময় হবে পারপেন্ডিকুলার বা লম্ব। ওকে? এটা অলওয়েজ কিন্তু আমাদের লম্ব বা পারপেন্ডিকুলার। ঠিক আছে? বুঝা গেল? ঠিক আছে। আর এটা যদি লম্ব হয়, আর আমরা তো জানি, এটা মনে রাখবা যে 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটা সবসময় হবে হচ্ছে আমাদের অতিভুজ বা হাইপোটেনাস। হাইপোটেনিউস অনেকগুলা অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট বলে হাইপোটেনাস বলে। আই থিংক ব্রিটিশ অ্যাকসেন্ট হাইপোটেনিউস এরকম কিছু একটা বলে। যাই হোক, বুঝতেছো জিনিসটা কি বলতেছি। আ একটা আমি নিজে অবশ্য বাংলা ভার্সনের স্টুডেন্ট। তো
কে বকা দিও না যদি আমার প্রোনাউন্সিয়েশন একটু ভুল হয়। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা তোমরা বুঝলেই হচ্ছে। আচ্ছা দেখো, তো sin থিটা যদি আমরা বের করতে চাই, আমরা যদি sin থিটা বের করতে চাই, সেক্ষেত্রে ভাইয়া আমার কি করতে হবে? ভাইয়া sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এর একটা রেশিও। তাই না? তাহলে আমরা এটা লম্ব বাই অতিভুজ যদি লিখি, আমাদের লম্বটা হচ্ছে কি AB, অতিভুজ হচ্ছে AC। তাই না? আচ্ছা, এখন আমরা সিমিলার গুলা আমরা জানি যে sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তারপর cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। এগুলো আমরা জানি। আই থিংক এইটুকু জ্ঞান আছে বোধহয় তুমি ২ মাস পর এসএসসি পরীক্ষা দিবা, তাই না? তো আমি আশা করতেছি এটুকু তুমি জানো। ওকে? তো যাই হোক, এখন ধরো এখন যত এগুলা তুমি জানো না, শর্টকাটে তুমি শিখতে চাও। তো তুমি একটা জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে লতি, ভূতি, লঘু। ভাইয়া লতি, ভূতি, লঘু আবার কি? লতি মানে লম্ব বাই অতিভুজ, ভূতি মানে ভূমি বাই অতিভুজ, লঘু মানে লম্ব বাই ভূমি। এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে sin, cos, tan। ভালো জিনিস না? ভাই sin মানে লম্ব বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ, tan মানে লম্ব বাই ভূমি। আর ভেরি সরি ফর ইংলিশ ভার্সন স্টুডেন্টস, কারণ এরকম লতি, ভূতি, লঘু এটা আসলে তোমাদের ট্রান্সলেট করে পড়তে হবে। সো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো যে কোনটা কি হচ্ছে আরকি এখানে, হ্যাঁ? ওকে। অ্যান্ড আমরা জানি যে sin, cos, tan এর জন্য জিনিসটা হচ্ছে আমরা উল্টা করে দিলেই কিন্তু আমরা কি পাচ্ছি বলতো? sin এর বিপরীত ফাংশনটা কি? cosec, এটা হচ্ছে cos এর বিপরীত sec, আর এটা হচ্ছে cot। অর্থাৎ তুমি যদি লতি মানে sin, তাহলে লতিকে উল্টা করো t ল, তাহলে সেটা কি cosec এর। আর বেসিক্যালি ভাই তুমি sin cos tan জানলে তুমি ওগুলো তো জানবে। জাস্ট ওটা রেশিওটা উল্টা দিলেই তো হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। লেটস সে sin θ = AB বাই AC। সো আমি এখানে যদি sin এর অপোজিট যেটা cosec θ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে আমি cosec এর জন্য কি লিখব? জাস্ট উল্টাটা। AC টা উপরে চলে যাবে, AB টা নিচে চলে আসবে। হ্যাঁ, এতটুকুই ডিফারেন্স। ওকে? অ্যান্ড আই থিংক আমরা বাকিগুলো জানি। আমি একটু বাকিগুলো লিখে দেই তাও। যেহেতু পড়াচ্ছি সো একটু লিখেই দেই। যেমন cos θ হবে কি? cos θ হচ্ছে ভূমি বাই অতিভুজ। খেয়াল করো আমরা কিন্তু এই থিটাটা নিয়ে কাজ করতেছি। তাহলে আমাদের এইটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা ভূমি, তাই না? তাহলে আমাদের ভূমিটা কি? ভূমিটা হচ্ছে BC। ভূমি বা বেস হচ্ছে BC, অতিভুজ বা হাইপোটেনাস হচ্ছে AC। তো আমি কি উপরেরটা হ্যাঁ, ঠিক লিখছি না? তাহলে cos θ এটা হলে sec θ সমান কি হবে? sec হবে জাস্ট এটার উল্টা, তাই না? তাহলে এটা হবে AC বাই BC। অ্যান্ড ফাইনালি আমরা যদি tan বের করতে চাই, তাহলে tan θ সমান কি লিখব? লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার হচ্ছে AB, লম্ব, আর ভূমি হচ্ছে BC। তাহলে AB বাই BC। আর তাহলে cot θ সমান কি হবে? উল্টাটা, জাস্ট উল্টাটা, BC বাই AB। বাস এতটুকুই হচ্ছে ব্যাপার-স্যাপার। ওকে? এগুলা তো বেসিক জিনিস, তাও আমি একটু লিখে দিলাম যাতে আমরা সবাই জানি। এখন আমার কনসার্ন হচ্ছে এখান থেকে তোমাকে ত্রিকোণমিতিক অনুপাতের কোণসমূহ বা অ্যাঙ্গেল নিয়ে কাজগুলা শিখানো। আই হোপ এটা তোমরা তুলে ফেলছো। আজান দিচ্ছি। ওকে। তো এই বেসিক গুলো জানার পরে আমি মেইনলি তোমাদেরকে যে জিনিসটা শিখাবো এখন সেইটা হচ্ছে যে একটু সরাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে লেটস সে আমি যদি লিখি ভাইয়া যে sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখন আমি একটা কাজ করি। আমি এই সাইডের যে অ্যাঙ্গেলটা আছে, এটাও তো একটা থিটা, সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, তাই না? এইটার এগেইনস্ট এ আমরা একটা অ্যাঙ্গেল নেই। আমরা একটা অনুপাত নেই, চলো। কি অনুপাত নিবেন ভাইয়া? সেটা হচ্ছে আমি ধরো এখান থেকে cos এর অনুপাতটা নিব। তাহলে এখানে অ্যাঙ্গেল ছিল থিটা, তাই আমরা থিটা লিখছিলাম। তাই না? এখন এখানে অ্যাঙ্গেলটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে আমরা এখানে কি লিখবো অ্যাঙ্গেলটা? আমরা জাস্ট সিম্পলি লিখবো 90 মাইনাস থিটা। মানে এটা তো সিম্পল, বুঝা যায়, তাই না? সোজা জিনিস। আচ্ছা। এখন আমি যে জিনিসটা তোমাকে একটু খেয়াল রাখতে বলবো, সেটা হচ্ছে আমরা চলো এখান থেকেও অনুপাতটা বের করে নিয়ে আসি। রেশিওটা আনি। অনুপাতটা কি হবে? দেখো, cos মানে কি ভাইয়া? ভূমি বাই অতিভুজ, তাই না? বা বেস বাই হাইপোটেনাস। তাহলে ভূমিটা এখানে কত হবে? দেখো।
এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমরা যখন ভাইয়া এই অ্যাঙ্গেলটা নিতেছি তখন এইটার অপোজিট সাইড কিন্তু এটা, বা অপোজিট বাহু হচ্ছে এইটা। তাহলে এখন এই বাহুটা কি এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে কি এই অপোজিট বাহুটা কি লম্ব না বা পারপেন্ডিকুলার না? যেহেতু আমরা একটু আগে শিখছি যেটা থিটা নিচ্ছ ওইটার অপোজিট বাহুটা হবে লম্ব। তাহলে এইটা যদি ভাইয়া আমাদের লম্ব হয় এবং এইটা যদি আমাদের অতিভুজ চেঞ্জ হচ্ছে না, 90 ডিগ্রি তো চেঞ্জ হচ্ছে না। এটা যদি লম্ব হয়ে যায় তাহলে জাস্ট এটা ভূমি হয়ে যাবে। অর্থাৎ জায়গাগুলো ইন্টারচেঞ্জ করছে, তাই না? এক্সচেঞ্জ করছে নিজেদের মধ্যে জায়গাটা। তাহলে 90 মাইনাস থিটার বিপরীত বাহু যেটা আছে লম্ব, তাহলে আ ভূমিটা কি হবে? এবি হবে। তাই না? এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে ভূমি, তাহলে এটা হবে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বা বেসের ভ্যালু হচ্ছে এবি আর অতিভুজের ভ্যালু হচ্ছে যথারীতি এসি। জিনিস খেয়াল করো স্যার, তুমি এখন একটা জিনিস খেয়াল করো। এই যে sin থিটা আর cosec 90 মাইনাস থিটা এদের ভ্যালুগুলা কি সেম আসছে না? এবি বাই এসি আসছে না? তার মানে কি আমরা বলতে পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, তাই না? অর্থাৎ সাইন আর কজ এর মধ্যে আমরা চাইলে ইন্টারচেঞ্জ বা পরিবর্তন করে লিখতে পারি যে সাইন থিটার ভ্যালু যেই কথা, বা সাইন থিটা একটা সমকোণী ত্রিভুজে যা মিন করে ওই একই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য cos 90 মাইনাস থিটা সেম জিনিস মিন করে। এন্ড এই জিনিসটা, এই সেম জিনিসটা আরো অনেকগুলো জিনিসের জন্য খাটে। সেটা হচ্ছে আমরা কোসেকের সাথে সেকের সেম একটা সম্পর্ক দেখতে পারবো এবং tan এর সাথে cot এর। উল্টাটাও কিন্তু সত্য। উল্টাটা বলতে ভাইয়া cos থিটা সমান sin 90 মাইনাস থিটা সম্ভব, sec থিটা সমান cosec 90 মাইনাস থিটা সম্ভব, cot থিটা সমান tan 90 মাইনাস থিটা সম্ভব। আমি একটু tan এরটা মুখে মুখে দেখাইতে চাই তোমাদেরকে। tan থিটা মানে কি ভাইয়া? AB বাই BC, তাই না? লম্ব বাই ভূমি। আচ্ছা, আর যখন 90 মাইনাস থিটা হবে তখন এটা কি হবে? 90 মাইনাস থিটা হলে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি, তাই না? এখন cot কি tan এর উল্টা না? তাহলে ভূমি বাই লম্ব হবে না? তাহলে দেখো তো সেম জিনিসই আসতেছে না? AB বাই BC। আবার বুঝাই। যখন ১ মিনিট লাগবে দেখো। যখন এইটা থিটা তখন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে tan মানে কি? এই যে AB বাই BC। যখন আমরা এইটা থিটা নিচ্ছি তখন এইটা হয়ে যাচ্ছে লম্ব, এটা হয়ে যাচ্ছে ভূমি, তাই না? এখন যদি আমরা এখানে cot বের করতে চাই, cot কি tan এর উল্টা না? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বা বেস হয়ে যাচ্ছে AB, লম্ব থাকতেছে এটা BC। তাহলে দেখো AB বাই BC কিন্তু আসলো। তার মানে এই সম্পর্কটা ট্রু। ওই একইভাবে দেখবা এই সম্পর্কটাও খাটে। এটা আর করে দেখাইলাম না। ইন্টারচেঞ্জেবল গুলাও তো বুঝতেছো যে cos থিটা সমান sin 90 মাইনাস থিটা লেখা যাবে। তো আমি তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে বলবো সেটা হচ্ছে sin আর cos ইন্টারচেঞ্জেবল এই 90 মাইনাস থিটার রেশিও গুলার জন্য। cosec ইন্টারচেঞ্জেবল হচ্ছে sec এর সাথে, আর tan ইন্টারচেঞ্জেবল হচ্ছে cot এর সাথে। ওকে, মানে এই তিনটা সম্পর্ক আমরা লেজিটিমেসি দেখাইতে পারি যে হ্যাঁ ভাইয়া এগুলা খাটে, এগুলা হয়, এগুলা ট্রু। ঠিক আছে? ওকে, দেন এই জিনিসটা আমাদের সবার একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, সো এইটাই এখান থেকে আমাদের শিখার ব্যাপার ছিল। এখন আমরা ঢুকে যাব বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। তার আগে আমি সবাইকে একটা জিনিস শিখতে বলবো। আমাদের সবার জানা উচিত চতুর্ভাগ বা কোয়াড্রেন্টের হিসাব। চতুর্ভাগ বা কোয়াড্রেন্টের হিসাব। চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট মানে কি? কোয়া মানে কোয়াড মানে কি? চারটা ভাগ থাকবে। চতুর মানে কি? চারটা ভাগ থাকবে। তার মানে আমরা এখানে চারটা ভাগ হলে একটা জিনিস আগে আঁকাবো। চারটা ভাগ আছে এরকম একটা জিনিস আগে আমরা আঁকাই। ওকে, এখন মনোযোগ তো এখানে আমরা কোয়াড্রেন্ট গুলোর নামকরণ কিভাবে করি ভাইয়া? একদম টপ রাইট বা একদম ডান পাশে উপরের থেকে নাম শুরু করি। এটাকে বললি আমরা প্রথম চতুর্ভাগ,
এটাকে বলি দ্বিতীয়। এরপর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাবো। এটা 1 হলে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে 1 2 3 4 এইভাবেই নামকরণটা হয়। এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। ওকে? আচ্ছা। এখন ধরো এই চতুর্ভাগে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে? আচ্ছা। তো এই ফার্স্ট কোয়াড্রেন্টে ভালো কথা, একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকছি। আঁকলে কি হবে ভাই, জিনিসটার হিসাব নিকাশ কি কাহিনী এখানে ভাই? ধরো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে মূল বিন্দু O এবং এটা হচ্ছে বিন্দু P। ঠিক আছে? তাহলে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে? যদি এখান থেকে এতটুকু x হয় এবং এতটুকু y হয়, মানে ভুজ আর কোটি, হ্যাঁ? মানে x অক্ষে ডিসটেন্স বা x অ্যাক্সিসে ডিসটেন্স x এবং y অ্যাক্সিসে y পরিমাণ রাইজ যদি হয়, তাহলে এটার স্থানাঙ্ক কি লিখতে পারবো আমরা? xy, তাই না? কোঅর্ডিনেট লিখতে পারবো আমরা। P এর কোঅর্ডিনেট হচ্ছে x, y। আচ্ছা, ভালো কথা। তাহলে এই যে অতিভুজ আছে বা হাইপোটেনাস আছে, এটা একটা ভ্যালু হবে, তাই না? সেটা কি হবে? √x² + y² পিথাগোরাস যদি আমরা এপ্লাই করি। লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটাকে রুট করে দিলে পিথাগোরাস সূত্র এপ্লাই করলে অতিভুজ বা হাইপোটেনাসের ভ্যালু আমরা পেয়ে যাব। ভালো কথা। এখন এই যে এখানে আছে এই সমকোণী ত্রিভুজটা প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগের দিকে খেয়াল করো, আমাদের xy দুইটাই কিন্তু পজিটিভ, তাই না? xy পজিটিভ আর r কিন্তু একটা স্কয়ার রুট ভ্যালু, তাই না? এটাকে যদি আমরা অতিভুজটাকে r বলি, তাহলে r মানে কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল মানে পিথাগোরাস এপ্লাই করো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে r কি হবে? x² + y²। এখন দেখো x আর y এর মান প্লাস হোক মাইনাস হোক, এটা অলওয়েজ r এর সূত্রের ক্ষেত্রে স্কয়ার হয়ে যাবে এবং স্কয়ার করে যোগ হওয়ার পর রুট হবে। সো এইটা অলওয়েজ একটা পজিটিভ ভ্যালু আসবে না? তার মানে r বা অতিভুজের ভ্যালু সব ক্ষেত্রে পজিটিভ। ভালো কথা। এখন এই সেম সমকোণী ত্রিভুজটা যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে নিয়ে চলে আসি, তাহলে কি হবে জিনিসটা দেখো তো। এখানে কি হিসাবটা একটু পাল্টে যাচ্ছে না? এখানে কিন্তু হিসাবটা একটু পাল্টে যাচ্ছে। দেখো, এটা যখন এই পাশে চলে আসছে, দেখো y এক্সিসে y কিন্তু আমার পজিটিভই আছে। বাট x টা যখন এই পাশ থেকে এই পাশে চলে আসে, এটা কি নেগেটিভ x না? তাহলে এটা কি -x। আর r তো আর চেঞ্জ হবে না, তাই না? কারণ আমি যখন r বের করব, এটাকে স্কয়ার করব, এটাকে স্কয়ার করে যোগ করে রুট করব। তো ওখানে কিন্তু আর চেঞ্জ আসতেছে না, আর অলওয়েজ পজিটিভ। তাহলে দেখো y টা মানে কি? আর একটা জিনিস তো ডিফাইন করতে ভুলে গেছি। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এটা যদি আমাদের অ্যাক্সিসটা হয়, এক্স অ্যাক্সিসটা হয় এবং এটা যদি অ্যাঙ্গেল ওই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি থিটা অ্যাঙ্গেলটা হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো। আমরা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা কিভাবে মাপবো? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে আমরা ক্যালকুলেট করব। ভাইয়া এক্স অ্যাক্সিস থেকে কিভাবে ক্যালকুলেট করব? ভেরি সিম্পল। এখান থেকে এই যে এইটুকু যাবা। ওকে? আর এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যখন এই ম্যাথগুলো করি, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এটাকে আমরা 90 ডিগ্রি করে আঁকি। ওকে? কারণ আমরা একই জিনিস ৪ টা কোয়াড্রেন্টে রেখে হিসাব করতেছি। আমরা 90 ডিগ্রি করে ঘুরাচ্ছি। যেটা এখানে থাকলে কি হবে? 90 ডিগ্রি ঘুরাবো কেন ভাই? ঘুরালে এটা কোয়াড্রেন্ট চেঞ্জ করে। বুঝা গেল? ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু এটা থিটা আর মাঝের এতটুকু হচ্ছে 90, তাহলে কি 90 প্লাস থিটা না? 90 কে আমরা রেডিয়ানে π/2 লিখি। ওকে? 90 কে আমরা রেডিয়ানে π/2 লিখি। ঠিক আছে? বাকিগুলাকে কি লিখি আমি একটু আসতেছি। এটা আগে বুঝাই নিই। আচ্ছা। তাহলে এখানে আমরা যদি π/2 এর জন্য আমরা লেটস সে সাইন এর অনুপাতগুলা বের করতে চাই, sin থিটা সমান এখানে আমরা কি লিখতে পারবো? দেখো তো। sin থিটা মানে কি ভাইয়া? লম্ব বাই অতিভুজ। তাই না? লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r। সো এটা কিন্তু পজিটিভ। তো সাইন পজিটিভ যদি থাকে, তাহলে কিন্তু সাইনের উল্টা যে আছে কোসেক, সেও কিন্তু পজিটিভ থাকবে। তাহলে ভাইয়া নেগেটিভ হবে কে? যাদের সাথে বেস বা ভূমির সম্পর্ক আছে, যেমন cos কি? ভূমি বাই অতিভুজ, ভূমির সাথে সম্পর্ক আছে। tan কি? লম্ব বাই ভূমি। অর্থাৎ cos আর tan এর ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ আমরা -x টা ক্যালকুলেশনে নিব তখন। তাই না? আর cos আর tan যদি নেগেটিভ হয়, ইন দ্যাট কেস ওদের যে অপোজিট রেশিও বা উল্টা অনুপাতগুলো আছে, sec and cot, এরাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই না? এন্ড সেম জিনিসটা যদি আমরা থার্ড কোয়াড্রেন্ট এর জন্য দেখাইতে চাই,
দেখো সেম জিনিসটা আমি আবার এখানে নিয়ে আসছি। সো এখানে আনলে জিনিসটা কি হয়ে যাচ্ছে দেখো, দেখো মাইনাস এক্স কিন্তু এখানেও মাইনাস এক্স, এখানেও মাইনাস এক্স, এখানে ওয়াইটাও কিন্তু মাইনাস ওয়াই না, দেখো এটা এই পাশে ছিল এখন নিচে চলে আসছে। সো এবার কিন্তু দেখো এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস, বাট আর টা কি অলওয়েজ পজিটিভ না? এই যে ব্যাখ্যাটা এখানে দিছি, আর কেন অলওয়েজ পজিটিভ? আর মানে অতিভুজ, সোজা কথা। তাহলে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আমরা যখন এইখানে tan এর অনুপাতটা নিব, tan এর অনুপাতটা মানে কি, আবার বলি অ্যাঙ্গেলটা কোত্থেকে হবে ভাইয়া? অ্যাঙ্গেলের হিসাব কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই যেটা ঘুরে এবার এইটুক পর্যন্ত আসবে, তাই না? কিন্তু এটা দেখো এইভাবে না নিয়ে আমরা ইউজুয়ালি এটা এইভাবে নিই, দেখো আচ্ছা ভাইয়া আমার একটা জিনিস বলো তো, আমরা এইভাবে না এসে কেন এইভাবে আসবো? তুমি দেখো তো রাস্তা কম কোনটা? এটা না, এটা না, এটাকে মুখ্য অ্যাঙ্গেল বলে। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, এটা নিয়ে আমরা কাজ করব, বাট আপাতত আমরা আমাদের হিসাবের সুবিধার্থে ধরে নিলাম, আচ্ছা ভাই ঠিক আছে, আমরা এভাবেই কাজ করি, ঠিক আছে? তাহলে এটা কত হবে? দেখো এটা 180 আর এটা থিটা, সো এটা 180 প্লাস থিটা বা পাই প্লাস থিটা যাই বলো। আচ্ছা, সো এই থার্ড কোয়াড্রেন্টে পাই প্লাস থিটা পাই বাই 2 এগুলো হিসাব পরে, এগুলো একটা জিনিস শিখাই দিব ট্রিক, এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এটা তো বুঝতে, এটা তৃতীয় চতুর্ভাগে আসছে, তাইলেই হবে, আর কিছু চিন্তা করতে হবে না, খেয়াল করো। তো থার্ড কোয়াড্রেন্টে এসে আমরা দেখতে পারতেছি কি, এটা হচ্ছে কি আমাদের লম্ব, তাই না? এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস যখন আমি করব তখন কি হবে? tan এর অনুপাতটা দেখো, আমি কি থিটা আসছে আলাদাই আমি যাবোই না, ঠিক আছে? আমি জাস্ট জিনিসটা বুঝাই তোমাকে, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স আসতেছে, তাই না? তো মাইনাস দিয়ে মাইনাস কাটাকাটি হয়ে যাবে না? সেটা কি প্লাস একটা ভ্যালু আসবে না? tan প্লাস আসার অর্থ কি cot ও প্লাস একটা ভ্যালু আসবে না? আর বাকিগুলো চিন্তা করো, সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ, সো মাইনাস ওয়াই বাই আর, কজ এর ক্ষেত্রে মাইনাস এক্স বাই আর, সো ওই সবগুলা ক্ষেত্রে যেই কিন্তু আমাদের নেগেটিভ রেশিও বা অনুপাতটা চলে আসবে, তাই না? এই সেম জিনিসটা আমরা এখানেও রেপ্লিকেট করতে পারি, ওটা আর আমি তোমাদেরকে দেখাইলাম না, জাস্ট আমি তো আশা করি করতে পারি তুমি জিনিসটা বুঝছো, তাই না? আমি তো আশা করতে পারি যে তুমি জিনিসটা বুঝছো যে এখানে কি হচ্ছে না হচ্ছে, তাই না? এন্ড এই সেম জিনিসটা আমরা যদি এখানে ক্যালকুলেট করি, আমরা দেখবো এখানে cos এর ভ্যালুটা অলওয়েজ পজিটিভ আসে। তো cos পজিটিভ আসার অর্থ হচ্ছে sec আমাদের বাই ডিফল্ট পজিটিভ আসবে। এটা আমি জাস্ট একটা ছোট্ট করে যত শর্টে পসিবল বোঝানোর চেষ্টা করলাম যে কেন কোয়াড্রেন্ট ওয়াইজ চতুর্ভাগ অনুযায়ী আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা ভ্যারি করে। সো তোমাদেরকে এত কিছু পরীক্ষা যেহেতু চলে আসে, এত কিছু মনে রাখতে হবে না, তোমরা জাস্ট এই লাইনটা মনে রাখবা, all students take care. কালার করে দেখতে সুবিধা হবে। দেখো অল স্টুডেন্টস টেক কেয়ার, এটা কিভাবে বুঝলাম ভাই? এটা কিছু তো বুঝলাম না। অল মানে 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, বুঝতে চারটা সিরিয়ালি আছে। অল মানে কি, এখানে সবগুলা অনুপাত বা রেশিও পজিটিভ। স্টুডেন্টস এর এস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন পজিটিভ। টেক 10, কেয়ার এর 4, কজ। ওকে, সাইন পজিটিভ মানে কি, কোসেক পজিটিভ, ট্যান মানে কট, কজ মানে সেক, অটোমেটিক্যালি পজিটিভ। ওকে, জাস্ট এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? আই থিংক আমি বুঝাতে পারছি জিনিসটা। ওকে, সো এই জিনিসটা মনে রাখবা। আর জিনিসটা একটু ইন ডিটেইলস আমি একটু ব্যাখ্যা করলাম, বইয়েও খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, বাট অল্প সময় যতটুকু বোঝানো যায় আমি চেষ্টা করছি। আই থিংক এই জিনিসটা বুঝতে পারছো যে কেন এগুলা প্লাস মাইনাস হচ্ছে। আমরা একটা সেম ত্রিকোণমিতির
রেশিও বা অনুপাতের জন্য একটা সমকোণ ত্রিভুজ নিয়ে আমরা সবগুলা কোয়াড্রেন্টে হিসাব করে দেখাইলাম, সবগুলো চতুর্ভাগ হিসাব করে দেখাইলাম যে আসলে ভাই কেন একটা প্লাস একটা মাইনাস হচ্ছে। এটা আমাদের জাস্ট এইটুকু মনে রাখলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, চতুর্ভাগ রিলেটেড আমি তোমাদের আরো একটা জিনিস একটু দেখাইতে চাই। সেটা হচ্ছে ফার্স্টে তোমাদেরকে দেখাবো ডিগ্রি আর রেডিয়ানের কনভারসেশন। তো ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। 0 ডিগ্রিকে আমরা 0 রেডিয়ানই বলতে পারি। আমরা মেইনলি কি কি শিখছি 0 জেনারেল ম্যাথে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, এগুলাই মেজর। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি যে জিনিসটা আছে, 30 ডিগ্রি যে জিনিসটা আছে ওটাকে আমরা লিখতে পারবো, ওটাকে লিখতে পারবো আমরা পাই বাই 3। 45 কে লিখবো আমরা পাই বাই 4। 60 কে সরি 30 মানে পাই বাই 6 লেখার কথা, আমি 3 লিখে বসে আছি। আরে এটাকে লিখবো আমরা পাই বাই 3 এন্ড 90 কে লিখবো আমরা পাই বাই 2। আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই। জাস্ট এই বেস লাইন এটা মনে রাখবা, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে? তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 90। দেখো পাই বাই 2 90। দেন 180 কে যদি 3 দিয়ে ভাগ করো 60 পাবা না। 180 কে তুমি 4 দিয়ে ভাগ করলে 45 পাও। 180 কে 6 দিয়ে ভাগ করলে তুমি 30 ডিগ্রি পাও। ওকে? সো আমি বলবো জাস্ট এই একটা জিনিস মাথায়, কখনো যদি ভুলে যাও, হইতেই পারে ভাই কখনো যদি ভুলে যাও, তাহলে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। ওকে? দেন বাকিগুলা তোমার এমনি এখন এগুলো করতে করতে তোমার মাথায় চলে আসবে, আসলে সমস্যা নেই। ঠিক আছে? সো আমরা এই চতুর্ভাগে বা কোয়াড্রেন্টের ৪ টা অংশকে আমরা বলতে পারি ভাই এখানে ৯০ ৯০ ৯০ ৯০ ৪ নং ৩৬ বা ৩৬০ ডিগ্রি এখান থেকে চলে আসে। আচ্ছা। তো এই জিনিসটা আমরা আরেকটু সুন্দর করে মনে রাখতে পারি যে ভাইয়া এটা হচ্ছে আমাদের 0 র ঘর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 90 র ঘর। তাই না? এখানে ভাই আমি তোমাদের একটা জিনিস একটু সুন্দর করে মনে রাখতে বলি। সেটা হচ্ছে এখানে মনে রাখবা সবসময় 0 ইনটু পাই বাই 2 এটা হচ্ছে 1 ইনটু পাই বাই 2, এটা হচ্ছে 2 ইনটু পাই বাই 2, এটা হচ্ছে 3 ইনটু পাই বাই 2 এন্ড লাস্টে ঘুরে যখন আবার সে এখানে এন্ড করবে তখন এটা হবে 4 ইনটু পাই বাই 2। বুঝো? এখানে কিন্তু সে শুরু হয় না। এখানে কিন্তু সে শুরু হয় না। একদম স্টার্টিং পয়েন্টে তো সে অক্ষরেখার উপরে আছে। তার মানে সে 0 ডিগ্রিতে আছে। এরপরে গেল 90, 180, এরপর কত? 270, 360। এই লাস্টে 360 এর ভ্যালু কিন্তু এটা। এখন তোমাদেরকে একটু ব্রেকডাউন দেখাই কোনটার মান আসলে কিভাবে কাজ করতেছে। দেখো, এইটার ভ্যালু আসতেছে পাই বাই 2, তাই না? তার মানে এটা তো 90 ডিগ্রির মান। এটা কাটাকাটি করলে আসতেছে পাই। পাই মানে কত ভাইয়া? একটু আগে শিখাইছি। পাই মানে 180 ডিগ্রি। এটা হচ্ছে 3 পাই বাই 2, এটা হচ্ছে 4 পাই বাই 2। 4 পাই দেখো 2 to কাটাকাটি করলে এখানে আসতেছে 2 পাই। 2 পাই মানে কি ভাইয়া? 180 ইনটু 2 তার মানে কি 360 ডিগ্রি, তাই না? তো মনে রাখবা সবগুলাই পাই বাই 2 আছে চতুর্ভাগের 4 মাথায়। 0 1 2 3 এন্ড ঘুরে আবার আসলে 4। বুঝা গেল? ইজি জিনিস, সিম্পল জিনিস। তো কোয়াড্রেন্টের হিসাবগুলা আমরা বুঝতে পারলাম। ওকে? এখন তোমাদের আরেকটা জিনিস যেগুলো মনে রাখতে হবে, এখানে কিন্তু বেসিক গুলা নিয়ে আলোচনা করতেছি। কখন কি লাগবে তোমার আসলে। সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখছিলাম যে 90 মাইনাস থিটা এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু সাইন কজ এ কনভার্ট করে, বা এই যে এই চার্ট দেখছিলাম আমরা যে একটার মধ্যে একটা ইন্টারচেঞ্জ হতে থাকে। ম্যাথ যখন করতে যাবো আমাদের এই জিনিসটাই অনেকবার আসবে যে ইন্টারচেঞ্জ করা লাগতেছে। সো এইটার একটা শর্ট ট্রিক আছে, সেটা আমি তোমাদেরকে মনে রাখিয়ে দিই। ধরো এখানে একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, আমি ধরলাম একটা সাইন দিয়ে লিখি। সাইন আছে এবং ভিতরে n ইনটু আমরা দেখছি 90, তাই না? 90 আমরা একটু আগে শিখছি, 90 কে লেখা যায় পাই বাই 2। তাহলে লিখবো পাই বাই 2, লেটস সে এটা প্লাস থিটা এরকম কিছু একটা আছে, প্লাস মাইনাস থিটা যেকোনো কিছুই হতে পারে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, 90 মাইনাস থিটা এটা এটা এক জিনিস, প্লাস থিটা কি জিনিস সেটা আমরা আসতেছি পরবর্তী ক্যালকুলেশনে। বাট মেইন কথা হচ্ছে আমার সামনে যদি 90 থাকে তাহলে জিনিসটা কি হচ্ছে একটা একটার মধ্যে রূপান্তর হয়ে যাচ্ছে। একটা একটার মধ্যে রূপান্তর হয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে বলবো মাথায় রাখতে যে যখনই পাই বাই 2 টা এক্সিস্ট করবে বা 90 ডিগ্রি থাকবে
তখনই ওই যে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে, কনভার্ট হবে। ভাই কিচ্ছু বুঝি নাই, ইজি করে বলি। এই যে পাই বাই 2, হ্যাঁ, ধরো এখানে n এর ভ্যালু 1, ধরো n এর ভ্যালু 1, তাহলে এটাকে তুমি কি লিখতা? সাইন, আর ধরলাম এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস দিয়ে শিখছি, তাহলে n এর ভ্যালু 1 বসাইলে 1 ইনটু পাই বাই 2 মানে পাই বাই 2 মাইনাস থিটা লেখা যাবে, তাই না? এটা লেখা যাচ্ছে, ভালো কথা। এখন চিন্তা করো, এখন n এর ভ্যালুটা যদি লেটস সে জোড় সংখ্যা হয়, জোড় মানে কি ভাইয়া, n ইকুয়াল টু যদি 2 হইতো, তাহলে আমি কি লিখতাম? সাইন, এখানে 2 বসাইতাম, তাই না? তাহলে 2 ইনটু পাই বাই 2, তাহলে 2 2 কাটা। আচ্ছা, পাই মানে কি ভাইয়া? 180, তাই না? তো যখন দেখো এখানে বেজোড় সংখ্যা বা অড নাম্বার যখনই বসাবা, তখন কিন্তু পাই বাই 2 টা থেকে যাবে। যখন তুমি একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা বসাবা, এই জোড় সংখ্যা কিন্তু এই 2 টা দিয়ে অলওয়েজ ভাগ যাবে, তাই না? 2 দিয়ে সব জোড় সংখ্যা ভাগ যাবে না? ভাগ গেলে কিন্তু এখানে শুধু পাই পড়ে থাকবে। তো তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, এখান থেকে জাস্ট একটা জিনিস মনে রাখবা, যখনই আমরা কোনো ম্যাথ করতে যাব, আমরা সবগুলাকে n ইনটু পাই বাই 2 এই ফরম্যাটে নিব। ঠিক আছে? n ইনটু পাই বাই 2 এই ফরম্যাটটাতে নিব। নেয়ার পরে আমরা খেয়াল করব n যদি জোড় হয় বা ইভেন নাম্বার হয়, তাহলে আমাদের রেশিওটা আনচেঞ্জ থাকে। আর যদি n এর ভ্যালু বিজোড় বা অড নাম্বার হয়, n এর ভ্যালু বিজোড় বা অড নাম্বার হয়, সেক্ষেত্রে আমাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া বিজোড় হলে চেঞ্জ কেন হবে? এই যে শিখলাম 90 থাকলে হয়। এটা সেম জিনিসটা সকল ধরো 90 এর ক্ষেত্রেও হবে, 270 এর ক্ষেত্রেও হবে। মানে বিজোড় সংখ্যা যদি থাকে। একটা আমি দেখাই দিচ্ছি, বাকিগুলো ওভাবেই ক্যারি অন করে আরকি। আর বিজোড়ের জন্য হয়, এটা জোড়ের জন্য চেঞ্জ হয় না। আচ্ছা ভাইয়া, এরপরে যে প্লাস থিটা না মাইনাস থিটা, ওইটা তো একটা বড় ইমপ্যাক্ট ফেলাবে। হ্যাঁ, ওটা ইমপ্যাক্ট ফেলাবে। বাট এই যে পরবর্তী যে পার্ট প্লাস থিটা মাইনাস থিটা, এটা আমাদেরকে এটা কোন চতুর্ভাগে পড়ছে বা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেই ক্যালকুলেশনে হিসাব করবে। হিসাবে হেল্প করবে আরকি। মানে ফার্স্ট পোরশনটা আমাকে ডিসাইড করবে যে এটা কি সাইন থাকবে আদৌ নাকি এটা কজ হয়ে যাবে। কস যদি এখানে tan থাকে, ওটা tan থাকবে না কট হবে। এটা ডিপেন্ড করবে ফার্স্ট পোরশনে কি আছে, পাই বাই 2 এর সাথে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। সেকেন্ড পোরশনটা আমাকে ডিসাইড করতে সাহায্য করবে যে পুরা জিনিসটা কোন চতুর্ভাগে আছে। ওকে? সেকেন্ড জিনিসটা হচ্ছে আমরা ২ টার সাথে ক্যালকুলেট করে হিসাব করব এটা কোন চতুর্ভাগে গেছে। এমনও হতে পারে 90 প্লাস থিটা। ধরো আমরা এতক্ষণ শিখতেছিলাম কি sin 90 মাইনাস থিটা। লেটস সে আমি লিখলাম sin 90 প্লাস থিটা। ভাইয়া প্লাস থিটা মানে কি, আমি যদি চতুর্ভাগ আঁকি 90 মানে এতটুকু। থিটা একটা সূক্ষ্ম কোণ। সো এটা অবশ্যই 90 তে ক্রস করে যাবে না। তার মানে এটা এইখানে কোন একটা অ্যাঙ্গেল। তার মানে এটা কি হইলো? এটা কি দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেল না? এখন চিন্তা করো, দ্বিতীয় চতুর্ভাগে তো ভাইয়া সাইন পজিটিভ, ঠিক আছে। বাট এখানে যেহেতু 90 প্লাস থিটা লিখছি, সো এটাকে আমরা লিখব cos, মানে সাইনটা জাস্ট cos এ কনভার্ট হয়ে যাবে এন্ড এটাকে লেখা যাবে cos থিটা। ঠিক আছে? বাট চিন্তা করো, সেম জিনিসটা যদি আমরা লিখতাম যে cos 90 প্লাস থিটা, তাহলে জিনিসটা কি হতো জানো? যখন আমরা বলতেছি এটা cos 90 প্লাস থিটা, যখন আমরা বলতেছি এটা cos 90 প্লাস থিটা, সেম জিনিস কিন্তু সেম। যে এখান থেকে এখানে আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে। তো ভাইয়া এখানে 90 আছে, 90 এর সাথে অন্য কিছু মানে বিজোড় সংখ্যা পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা 1 আছে, তাই না 90 এর সাথে। তার মানে cos টা হয়ে যাবে sin। এখন এই পুরো জিনিসটা ক্যালকুলেট করো। 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কি ভাইয়া এটা দ্বিতীয় চতুর্ভাগে চলে গেছে। দ্বিতীয় চতুর্ভাগে কি cos নেগেটিভ না? একটু আগে শিখলাম না? দ্বিতীয় চতুর্ভাগে cos নেগেটিভ, বাকি সব মানে sin পজিটিভ মানে কি বাকি সবাই নেগেটিভ। তো এখানে জাস্ট একটা মাইনাস হবে। এটা হবে মাইনাস সাইন থিটা। এখানেই চেঞ্জটা। অর্থাৎ এই পোরশনটুকু আমাকে হেল্প করবে যে এটা কি সাইন থাকবে না কজ এ চলে যাবে। আর পুরা জিনিসটা মানে এইটা সহ বাকি পুরা জিনিসটা ক্যালকুলেট করে বুঝবো যে এটা কোন চতুর্ভাগে পড়ছে। চতুর্ভাগ অনুযায়ী এই চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে মাইনাস আসছে যেমন এখানে প্লাস আসছে। ক্লিয়ার জিনিসটা? আই থিংক আমি তোমাদের সবাইকে এইটুকু জিনিস বুঝাতে পারছি, মানে এখানে আসলে কি হচ্ছে না হচ্ছে এন্ড এভরিথিং। সো আমরা সময় নষ্ট না করে আমরা কিছু ম্যাথ দেখি যেগুলো আসলে আমাদের শর্ট কোশ্চেন। এই ম্যাথগুলা কিন্তু শর্ট কোশ্চেনে আসার মতো একদম হট কেক। এগুলো একদম শর্ট কোশ্চেনে আসার হট কেক। যেমন দেখো, ফাইন্ড দ্য ভ্যালু। আমি তোমাদের লেটস সে 4 নম্বর অঙ্কটা করাই। দেখে তো মনে হবে যে ফাইন্ড দ্য ভ্যালু মানে কি মান নির্ণয় করতে বলছে, হ্যাঁ? তাহলে এখানে আমরা লিখব কি tan -23 পাই বাই 6। আচ্ছা, আমার মনে হয় আমি একটু রিভাইজ করে আসা উচিত তোমাদের। এখন পর্যন্ত আমরা কি দেখছি, হ্যাঁ? সরি, ভুলে গেছি।
এক টেকে রেকর্ড করতেছি তো। প্রথমে আমরা বেসিক অনুপাতগুলো জানবো। কি জানতে হবে? আমাদের এই অনুপাতগুলো ফার্স্ট অফ অল জানতে হবে যে সাইন মানে কি, কজ মানে কি, কোসেক মানে কি, এগুলো সব জানতে হবে। এরপরে আমাদের যে এই জিনিসটা জানতে হবে যে 90 মাইনাস থিটা হইলে বা পাই বাই 2 মাইনাস থিটা হইলে রেশিও গুলা চেঞ্জ হয়। অর্থাৎ আমাদের জাস্ট এতটুকু জানতে হবে যে পাই বাই 2 এর সাথে যদি অড নাম্বার বা বিজোড় সংখ্যা থাকে তাহলে এই যে অনুপাতগুলা পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। এটা আমি শিখাইছি। কিছু মনে না রাখতে পারলে জাস্ট এটা মনে রাখো, তাইলেই হবে। তারপরে কি মনে রাখবা ভাইয়া, ভিতরে যখন আমরা ক্যালকুলেশন গুলা করব আমরা দুইটা জিনিস পাবো। এখন এখানে আমরা কি করব? আমরা দেখব প্রথম পোরশনটা কি আছে, পরের পোরশনটা কি আছে। প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে আমাকে নির্ধারণ করতে সাহায্য করবে যেটা সাইন থাকবে নাকি কজে চলে যাবে, নাকি ট্যান থাকবে নাকি কটে চলে যাবে। আর পরবর্তী যে জিনিসটা আছে ওইটার প্রথমটা মিলায় আমরা এটা কোন কোয়াড্রেন্ট বা চতুর্ভাগে পড়ছে ওই হিসাবটা করতে পারবো। এরপর আমরা শিখলাম যে কোন চতুর্ভাগে কি হয় সেই হিসাবটা আসলে কি, হিসাবটা আমরা দেখলাম যে অল স্টুডেন্টস টেক কেয়ার, বুঝলাম। আর এই জিনিসটা একটু ক্যালকুলেশনের জন্য এই যে এই কনভার্সন গুলো মনে রাখতে বলছে তোমাকে। এখন আমরা ম্যাথে চলে আসি। ভাইয়া আপনি শিখাইছেন এক জিনিস, এখানে তো ভাই একটা দাও, আপনি তো শিখাইলেন দুইটা দিয়ে, তাই না? চিন্তার বিষয় না। এখন তোমার এই চিন্তাটা আমি তো একটু কাটায় দিই। দেখো ফার্স্টে এখানে আছে tan মাইনাস 23 পাই বাই 6, তাই না? আচ্ছা এখানে একটা জিনিস তোমাকে আমি একটু অ্যাড করে শিখাই, যেহেতু তোমরা পরীক্ষা দিবা ছোট করে শিখাই দিই যে cos এর ভিতরে যদি আমরা মাইনাস থিটা লিখি এটাকে আমরা cos থিটা লিখি, and same goes for sec, তা লিখলাম না। ভাই এটা কেন? কারণটা হচ্ছে যখন আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আসব তখন এটা যদি আমরা থিটা বলে থাকি তাহলে নিচেরটা কি, অবশ্যই যেহেতু সেম জিনিসই আমরা মিরর করছি এটা কি হবে, জাস্ট থিটার আগে একটা মাইনাস থাকবে ছোট্ট করে। আর এটা কি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে পজিটিভ, ক্লকওয়াইজ ঘুরলে নেগেটিভ, এটা আমরা আশা করি জানি, বাট না জানা জেনে রাখো। এই অ্যাঙ্গেলগুলো কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মাপছি না, তাহলে এটা কিভাবে মাপলাম, ক্লকওয়াইজ মাপলাম না, সেটা নেগেটিভ হবে। এখন ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি কজ আর সেক পজিটিভ, সো কজ এর ভিতর যদি মাইনাস থিটা বসা ওটা আসলে লাভ নেই, কারণ কজ হচ্ছে কি ভূমি বাই অতিভুজ, দেখো ভূমিটা কিন্তু পজিটিভ, অতিভুজটাও পজিটিভ। তো ফোর্থ কোয়াড্রেন্টের জন্য বা বেসিক্যালি মাইনাস অ্যাঙ্গেলের জন্য কজ উইল অলওয়েজ বি পজিটিভ। তাহলে কজ যদি পজিটিভ হয় তার মানে স্বাভাবিক না, তার মানে স্বাভাবিক না যে সাইনের ভিতরে যদি মাইনাস থিটা দাও তাহলে সামনে জাস্ট একটা মাইনাস চলে আসবে। সেম গোস ফর tan, তাই না? কেন ভাইয়া মাইনাসটা কেন চলে আসবে? tan একটা দিয়ে বুঝো, tan মানে কি লম্ব বাই ভূমি, এখানে লম্বটা কি মাইনাস ওয়াই না, নেগেটিভে ওয়াই না, লম্ব বাই ভূমি যখন করবা মাইনাস ওয়াই বাই এক্স হবে না, তো মাইনাস চলে আসতেছে। এই ম্যাথে ফার্স্টে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে tan মাইনাস 23 পাই বাই 6 এ এখানে একটা ভ্যালু বসাইতে হবে, লিখব মাইনাস tan 23 পাই বাই 6, এইটা লিখে ফেলতে হবে, এইটা লিখে ফেলতে হবে। লিখে ফেলার পরে এখন হচ্ছে আমাদের বাদবাকি ক্যালকুলেশনে যেতে হবে। ফার্স্টে আমরা এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে পুরো জিনিসটাকে আমরা স্প্লিট করব, পুরো জিনিসটাকে আমরা কি করব, স্প্লিট করব। এখন আমাদের এই স্প্লিট করা জিনিসটা শিখতে হবে। তো লিখে ফেলার পরে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে কি এই জিনিসটাকে স্প্লিট করা। স্প্লিট করা মানে কি, এটা তো একটা ভগ্নাংশ তাই না, আমরা যখন একটু আগে শিখছিলাম দেখো n পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, অর্থাৎ আমাদের জিনিসটা দুইটা ভগ্নাংশে আলাদা করতে হবে, তাই এটা এখানে আমরা সেম কাজটা করব। এখন কাজটা কিভাবে করব কথা হচ্ছে, কিভাবে করব, খুবই সিম্পল। তোমার ভগ্নাংশে বা ফ্র্যাকশনের নিচে যেটা আছে ডিনোমিনেটর বা হরে যেটা আছে ওটা দিয়ে উপরেরটাকে ভাগ করা যায় এমন একটা সংখ্যায় কনভার্ট করতে হবে। কিভাবে করব ভাইয়া, নিচে আছে 6 উপরে আছে 23, আমরা খুঁজবো 23 সবচেয়ে কাছাকাছি কোন সংখ্যাটা আছে যেটা দিয়ে 6, যেটাকে 6 দিয়ে ভাগ করা যায়। তো 23 এর সবচেয়ে কাছাকাছি 24, কারণ আমরা জানি 4 6 24। তো আমাদের কাজটা হবে তারপরে এই নিচে যে সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ যায় এমন একটা সংখ্যা উপরে লেখা যেটা উপরেরটার সাথে মিলে কাছাকাছি। তাহলে ভাইয়া ছিল 23, আমি লিখলাম 24, এক বাড়তি লিখছি না, ওই একটাকে আমরা মাইনাস করে দেব, মিলে গেল, হিসাব ডান। এরপর আমরা ভগ্নাংশটাকে স্প্লিট করব, অর্থাৎ স্প্লিট করব মানে কি ভাইয়া, একটা ভগ্নাংশকে আমি এই হর বা ডিনোমিনেটর দিয়ে দুইটাকে আমরা ভাগ করে দিব। ভাগ করলে কি পাবো, একটা পাবো 24 পাই বাই 6 আর এটা পাবো মাইনাস পাই বাই 6। এখন দেখো 6 দিয়ে 24 এ কাটলে কত, 4 হবে, 4 6 24, সো এটা কাটাকাটি করলে আমরা পাবো 4 পাই, আমরা এখানে লিখতে পারবো মাইনাস 10 4 পাই মাইনাস পাই বাই 6
এটা পাচ্ছি, তাই না? এখন ক্যালকুলেশনে আসি। কথা হচ্ছে আমাদের পরে যে পার্টটা ওটা খেয়াল রাখতে হবে সবসময় যাতে সূক্ষ্মকোণ আছে। সূক্ষ্মকোণের চেয়ে বেশি হলে কোয়াড্রেন্ট চেঞ্জ হয়ে যাবে। সামনের পার্টটা নিয়ে হিসাব করব। এখন ভাইয়া সামনে তো 4 পাই আছে। এটা তো পাই বাই 2 তে নাই। তাহলে পাই বাই 2 তে কনভার্ট করি এটাকে। 4 পাই এর সাথে আমি যদি 4 এর সাথে একটা 2 গুণ করি, আবার পাই বাই এখানে শুধু পাই আছে, তাই না? তো পাই এর নিচেও একটা 2 দেই। বেসিক্যালি এটা 2 দিয়ে গুণ করছি ভাগ করে। কাটাকাটি করলে 4 পাই থাকে। তাহলে আমরা এটা কি 8 পাই বাই 2 লিখতে পারবো না? এখন দেখো এখানে 8 মানে একটা জোড় সংখ্যা, তাই না? এখন এই ক্যালকুলেশনটা করারই দরকার নেই। কেন? কারণ ভাইয়া এখানে একটা জোড় সংখ্যা ছিল বিধায় কাটাকাটি করে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ নাই। এটা বুঝতে হবে। যদি এখানে ভগ্নাংশ থাকতো তাইলে পাই বাই 2 অবশ্যই আসবে। ভগ্নাংশ না থাকার অর্থ হচ্ছে এখানে অবশ্যই একটা জোড় সংখ্যা ছিল। আমাদের কিন্তু এই যে এখানে এই n টা জোড় না বিজোড় এইটুক জানলেই হচ্ছে। n কত এটা দিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আমাদের জোড় হইলে এক হিসাব, বিজোড় হইলে আরেক হিসাব। তা আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে এটা জোড় না বিজোড়। ওখানে কত আছে সেটা নিয়ে তো আমাদের খেয়াল করতে হবে না। না একটা ইজি জিনিস শিখলাম যে ভাই এখানে যদি পাই বাই 2 টা এক্সিস্টই না করে শুধু পাই থাকে তাহলে বুঝতে হবে ভাই এটা আমরা আ কাটাকাটি করেই পাইছি। সো এখানে আমরা আসলে পাই বাই 2 এর জোড় গুণিতকটা হিসাব করব। তার মানে আমার কথা হচ্ছে সামারাই হইছে যে ভাই এখানে পাই এর সাথে যদি এখানে পাই বাই 2 এক্সিস্ট না করে, যদি শুধু একটা পূর্ণ সংখ্যার সাথে পাই থাকে শুধু পাই থাকে, তাহলে আমরা বুঝে যাব ভাই n এর ভ্যালু একটা জোড় সংখ্যা। আর যদি এখানে বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে পাই বাই 2 ই থাকতো। পাই আর এক্সিস্টই করতো না তখন। তাহলে এটা যদি আমরা একটু হিসাব নিকাশ করি, তাহলে দেখো কি আসে 4 পাই মানে কি? এটা আমরা একটু চতুর্ভাগে হিসাব করি। 4 পাই মানে কি ভাইয়া? দেখো এইটা 0, এটা আর এখানে কত? 180 মানে কত? পাই, তাই না? তাহলে এটা কত? 1 পাই, আরেকবার ঘুরলো 2 পাই, 3 পাই, 4 পাই। 4 পাই ঘোরার অর্থ হচ্ছে কি? এটা একদম আ ১ম চতুর্ভাগের অক্ষের মধ্যে অবস্থান করতেছে, তাই না? ১ম চতুর্ভাগের আগে যে অক্ষটা আছে ওখানে অবস্থান করতেছে। তারপরে আছে আমাদের -π/6 ভাইয়া মাইনাস মানে কি? মাইনাস মানে কি? নেগেটিভ না? নেগেটিভ মানে ক্লকওয়াইজ ঘুরবে না? দেখো 4 পাই এর আগে চিহ্ন কিন্তু প্লাস। তাই আমরা কিন্তু ঘুরছি কিন্তু একভাবে। আমরা ঘুরছি এই ডিরেকশনে। আমরা কিন্তু এভাবে ঘুরছি যে ১, ২, ৩, ৪ তাই না? এখানে এসে থামছি। এরপরে আমাদের হচ্ছে -π/6 মানে আমরা কি ব্যাক যাবো। ব্যাক যাওয়ার অর্থ কি? মানে ক্লকওয়াইজ আসবো। তার মানে এইটা হচ্ছে এদিকে আসবো। তাই না? ঘুরলাম, ঘুরে আবার রিটার্ন আসলাম। রিটার্ন আসলাম ভালো কথা। তখন এটা হয়ে যাবে কত? -π/6 তার মানে এটা এখন কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? দেখো ১, ২, ৩, ৪ এবার ঘুরে আবার লাস্টে -π/6 এর জন্য মাইনাস আসলাম। তাহলে এখানে কত কয় নাম্বার চতুর্ভাগ? এটা চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের হিসাবটা কিন্তু একটু ডিফারেন্ট। কিরকম ডিফারেন্ট ভাইয়া? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ভাইয়া ট্যান হয় নেগেটিভ। তাই না? আচ্ছা, এখন আমরা জিনিসটা সামারাইজ করি আমরা কি করছি। ফার্স্ট এ আমরা এটাকে ভেঙে চুরে এইটুক পর্যন্ত নিয়ে আসছি। আসার পরে আমি তোমাদেরকে বলছিলাম এই জিনিসটা ডিসাইড করবে যে ট্যান চেঞ্জ হয়ে কট হবে কিনা বা অনুপাতটা চেঞ্জ হবে কিনা। যেহেতু এটা 4 পাই মানে পাই এর সাথে একটা পূর্ণ সংখ্যা আছে, তার মানে ভাই ট্যানটা ট্যান থাকবে, এটা আর চেঞ্জ হবে না। এরপরে পুরা জিনিসটা নিয়ে আমরা ক্যালকুলেট করে দেখব যে এটা আসলে ভ্যালুটা কি আসে। এটা কি তোমার প্লাস আসে না চতুর্ভাগ কোথায় আছে? বেসিক্যালি চতুর্ভাগ কোথায় আছে ওইটা ক্যালকুলেট করব। তো 4 পাই মান দেখলাম ৪ বার ঘুরে এখানে এসে শেষ করবে এবং -π/6 এখানে সূক্ষ্মকোণ কেন বলছি জানো? কারণ সূক্ষ্মকোণ হইলে চতুর্ভাগ কখনো চেঞ্জ হয়ে যাবে না। ঠিক আছে? এটা ডিসাইড করবে কোথায় পড়তেছে। সেটা কি সূক্ষ্মকোণের চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে তো এখানেই চলে আসবে, তাই না? আচ্ছা। তাহলে এখান থেকে এসে একটু π/6 অ্যাঙ্গেল মাইনাস আচ্ছা পিছে কেন আসতেছি বারবার বুঝতেছো? কারণ এখানে -π/6 যদি +π/6 হয় তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম। ক্লকওয়াইজ যাচ্ছি কেন আশা করি বুঝছো। এইখানে একটা অ্যাঙ্গেল আসার অর্থ হচ্ছে এটা 4th কোয়াড্রেন্টে পড়ছে এবং আমরা জানি 4th কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয় সেখানে আরেকটা মাইনাস চলে আসবে তাই না হিসাব নিকাশ করলে এখানে একটা মাইনাস আছে ভিতর থেকে একটা মাইনাস চলে আসবে ট্যানই থাকবে আর এটা কত n পাই বাই থিটা মানে 90 মাইনাস থিটা হয় না এটা সো এটার ভ্যালুটা কত হবে π/6 ওকে ওই যে আমরা শিখছিলাম sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। এখন 90 এর জায়গায় যদি 180 থাকতো, 180 মানে কি? পাই। তাহলে sin 180 মাইনাস থিটা সমান sin থিটা লিখতাম। মানে এই জিনিসটা পুরোটা ক্যালকুলেশনের জন্য লাস্টে থিটা যেটা আছে আমরা ওইটাই সবসময় লিখব। হ্যাঁ? শিখে আসছি। ওই যে sin 90 মাইনাস থিটা সমান cos থিটা। তাই না? এখন 90 মাইনাস থিটা না হয়ে যদি 180 মাইনাস থিটা থাকতো, তাহলে আমরা sin থিটাই লিখতাম। তখন আর কি রেশিওটা চেঞ্জ হচ্ছে না। আর ভ্যালুটা কি থিটা যেটা ওই থিটাটাই কিন্তু ভ্যালু। 90 মাইনাস থিটা 90 বা আগে কি আছে ওটার উপর ভ্যালু ডিপেন্ড করে।
ভ্যালু ডিপেন্ড করতে শুধু এইটুকুর উপর। এটার উপর তাহলে কি কি শিখলাম আমরা আজকে দেখো তো। এই জিনিসটার উপর ডিপেন্ড করে এখানে প্লাস আসবে নাকি মাইনাস আসবে। ও না সরি সরি কি বলছি, এই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে যে tan থাকবে এটা চেঞ্জ হবে, sin থাকবে এটা চেঞ্জ হবে। পুরা ক্যালকুলেশনটার উপর কি ডিপেন্ড করতেছে, এখানে এটা চিহ্ন কি আসবে, চিহ্নটা কিসের উপর ডিপেন্ড করে, কোন চতুর্ভাগে পড়তেছে। আর লাস্টে মান নির্ণয়ের জন্য এইখানে যে থিটাটা আছে ওইটা ইউজ হবে। কি কি বললাম, ফার্স্ট পোরশনটা ডিসাইড করবে রেশিওটা চেঞ্জ হবে কিনা, পুরাটা ডিসাইড করবে ওটা কোন কোয়াড্রেন্টে গেছে ওই অনুযায়ী চিহ্ন কি আসবে, এন্ড থার্ডলি লাস্টের যে থিটাটা আছে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল যেটা আছে ওইটা ডিসাইড করে দিবে যে এখানে কি মান বসবে, কি ভ্যালু বসবে। আশা করি পড়াটা বুঝতে পারছো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে মানে পাই বাই 6 মানে কি 180/6 দিয়ে ভাগ করো 30 হয়। tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই হচ্ছে বিষয় আসে, ঠিক আছে। তো পরে যদি আমি তোমাদেরকে 6 নাম্বারটা করে দিই, এটা একটু দেখতেই ভয় পাইতেছ তোমরা, আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আমি বুঝতেছি তুমি 6 নাম্বারটা দেখেও ভয় পাইতেছো। চলো 6 নাম্বারটা দেখাই দিই। 6 কি বলছে যে sec মাইনাস 25π/2 সো দেখো ফার্স্ট অফ অল sec মাইনাস থিটা মানে কি, sec থিটা না শিখাইছি, sec এর ভিতরে মাইনাস থাকলেও সেটা খেয়ে ফেলে, জাস্ট মনে রাখবা। তাহলে কি লিখবো আমরা, sec থিটা। আচ্ছা থিটাটা কি 25π/2 তাই না, তাহলে এখানে কিন্তু অলরেডি π/2 আকারেই দেওয়া আছে 25 × π/2, তাহলে এখানে কিন্তু থিটার ভ্যালু থাকতেছে না, থিটা কিন্তু 0 ডিগ্রি তাই না, বা 0 রেডিয়ান যেটাই বলো। তো ওটা নিয়ে আমাদের ক্যালকুলেশন নেই, আমাদের জাস্ট 25π/2 তাই না, অর্থাৎ আমাদের জাস্ট চতুর্ভাগটা 25 বার ঘুরাইতে হবে, 25 বার তাই না, তাহলে 1 2 3 4, তাহলে 4 বার ঘুরলে এখানে আসে, তাহলে 8 বার ঘুরলে এখানে আসবে, 12 বার ঘুরলে এখানে আসবে, মানে 4 এর গুণিতক যতবার হবে ও কিন্তু এখানে এসে শেষ করবে তাই না। তাহলে 4 6 24 পর্যন্ত ঘুরে সে কিন্তু এখানেই আসবে। 25 মানে কি, 25 মানে সে ঘুরে এখানে আসবে তাই না। তার মানে এটা কি y অক্ষ না, y অ্যাক্সিস না, এটা কি y অ্যাক্সিস এর উপরে অবস্থান করতেছে না, y অ্যাক্সিস এর উপরে তুমি জাস্ট 25 পাই 25 বার ঘোরাও দরকার নেই, এখানে 25 বারটা শর্টকাট শিখাই দেই। 25 মানে কি তোমার 4 দিয়ে কয়বার ভাগ যায়, 6 বার ভাগ যায় না, অর্থাৎ সে 6 বার ঘুরে তো সে এখানেই আসবে, 24 বারের সময় এখানেই তো আসবে তাই না। দেখো 1 2 3 4, 4 এখানে হলে 8 হবে, এখানে 12 হবে, 16 হবে, 20 হবে, 24 হবে, তার মানে 4 দ্বারা বিভক্ত যত সংখ্যা ওটা এখানে অবস্থান করবে। তারপর বলছে 25, তার মানে আরেকবার যাবে, তারপর কিন্তু প্লাস মাইনাস 0 কিছু নাই, তার মানে সে y অক্ষের উপর অবস্থান করবে না। আচ্ছা ভালো কথা, y অক্ষের উপরে অবস্থান করতেছে। এখন π/2 এর সাথে এটা কি সংখ্যা, এটা কিন্তু একটা বেজোড় সংখ্যা, 25 একটা বেজোড় সংখ্যা না, তাহলে সেকটা চেঞ্জ হয়ে কি হবে আমি তোমাদের শিখাইছি, এইটুকু কাজ করবে, এটা চেঞ্জ হবে কিনা, সেকটা চেঞ্জ হয় ফার্স্টে লিখে ফেলবা, সেকটা চেঞ্জ হয়ে যাবে কোসেক, কারণ আমরা শিখছিলাম সেকের সাথে কোসেকের সম্পর্ক। আর এই পুরা জিনিসটা হিসাব করে চিহ্ন হিসাব হবে। এখন একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে পুরা জিনিস হিসাব করে যে চিহ্নটা পাবা ওই চিহ্নটা কিন্তু আমরা আগে বসাবো, কার রেসপেক্টে, সেকের রেসপেক্টে। আমরা যে ভুলটা করি এখানে চিহ্নটা হিসাব করে না, এখানে চতুর্ভাগটা হিসাব করে আমরা কোসেকের জন্য চিন্তা করি, আচ্ছা এই চতুর্ভাগে কোসেকের কি পজিটিভ না নেগেটিভ, এটা কিন্তু ভুল। এই লাইনটাতে যেটা দেয়া আছে, মেইন কথা যেটা দেয়া আছে ওখানেই হিসাবটা করবা, এবং ওইটার রেসপেক্টে প্লাস হবে না মাইনাস হবে ওইটা ডিসাইড করবা, নট ওইখান থেকে হিসাব করে যেটা আসছে ওইটা রেসপেক্টে এটা হিসাব করলে হবে না, বুঝছো। মানে এই লাইনে যা আছে ওইটার উপরে হিসাব হবে, এটা প্লাস হবে না মাইনাস হবে, সেক চেঞ্জ হবে না হবে, এখানে কোনো কাজ নাই, আশা করি বুঝছো। আচ্ছা আর এটা তো জিরো তাই না, সো এই জিনিসটার কাজ হচ্ছে সেকটা চেঞ্জ হবে কিনা সেটা ডিসাইড করা, পুরা জিনিসটার কাজ কি, এটা কোন চতুর্ভাগে পড়ছে এটা হিসাব করা। এটা কিসের উপর পড়ছে ভাইয়া, এটা পড়ছে y অক্ষের উপর, তো y অক্ষের উপরে তো কোসেক নেগেটিভ হবে না তাই না। আচ্ছা আবার এই চতুর্ভাগে সবাই পজিটিভ, এখানে সাইন কস পজিটিভ, সো ওখানে তো এখন কোশ্চেনই আসতেছে না। আর এটা আছে 0 ডিগ্রি, সো এখানে 0 লিখবা। এখন কোসেক 0 এর মান কিন্তু অসংজ্ঞায়িত তাই না,
ভাইয়া কেন অসংজ্ঞায়িত? তুমি ক্যালকুলেটরে sin 0 লেখো, sin 0 মান আসবে 0, অর্থাৎ sin 0 ডিগ্রির মান যদি 0 আসে তাহলে sin 0 রেডিয়ানের মানও 0ই আসবে। এখন আমরা যদি sin এর উল্টা cosec 0 বের করতে যাই তাহলে কি, মনে করো 0 এর নিচে যে কোনো একটা সংখ্যা আছে, ধরলাম সংখ্যাটা x, তাহলে cosec মানে কি, এটা উল্টায় যাবে না? সো এটা কি হবে, x/0 হয়ে যাবে না? এখন চিন্তা করো কোন সংখ্যাকে আমরা যদি 0 দিয়ে ভাগ করি সেটা কি অসংজ্ঞায়িত আসে না? কারণ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না। 0 কে তুমি যে কোনো কিছুতে ভাগ করতে পারবে, এটা 0 আসবে। বাট কোনো কিছুকে 0 দিয়ে তো ভাগ করা যায় না। সেই কারণে cosec 0 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। তার মানে এটা আনসার হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, আর এখানে একটু মেনশন করে দিতে পারো যে এটা হচ্ছে y অক্ষের বা y অ্যাক্সিস এর উপরে অবস্থিত। y অক্ষের উপরে বা y অ্যাক্সিস এর উপরে জিনিসটা অবস্থান করতে, এটা লিখে দিও। ওকে, এই হচ্ছে টুকটাক আলাপ আলোচনা। যাই হোক, আমরা পরের অঙ্কগুলো চলে যাই এবং এই অঙ্কগুলাতে মানুষ ভুল করেই। মানুষ কেন জানি এগুলোতে ভুল করতে অনেক পছন্দ করে। বাট আশা করি তোমরা করবা না। সেটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্কগুলা। মান নির্ণয়ের অঙ্কগুলা কিন্তু আমরা এতক্ষণ যা শিখছি, মানে এই যে ছোট জিনিসগুলো শিখছিলাম না, এগুলো জাস্ট বড় ভার্সন। বড় ভার্সন গুলো চলো আমি তোমাদের করি। তো আহ প্রথমটা দিয়ে স্টার্ট করি, ইজি একটা দিয়ে স্টার্ট করি, না অনেকগুলো অঙ্কই করাইতে হবে আর আমরা সবগুলা করব। দেখো cos 9π/4 একটা অঙ্ক করলে তুমি সিস্টেমটা বুঝো। এই অঙ্কগুলা কিন্তু পোলাপান ইন্টারে উঠেও, আর তোমরা কলেজে উঠে তোমাদের অনেক ফ্রেন্ডদেরকে দেখবে এই অঙ্কগুলা পারে না ঠিক মতো, মুখস্থ করে। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলা সলভ করা সবচেয়ে সহজ বুদ্ধিটা কি ভাইয়া? সহজ বুদ্ধিটা হচ্ছে আমরা খুঁজবো, ফার্স্ট অফ অল আমরা খুঁজবো যে কোন রেশিও বা অনুপাতগুলার ভেতরে, কোন অনুপাতগুলার ভিতরে নিচে যেটা আছে, নিচে যেটা আছে অর্থাৎ ডিনোমিনেটরে যেটা আছে সেটা আর উপরে যেটা আছে সেটার মধ্যে সম্পর্কটা কি। সম্পর্ক ভাইয়া? সম্পর্কটা হচ্ছে নিচে যত থাকবে, নিচে যত থাকবে তার অর্ধেক, তার অর্ধেক বা হাফ বা তার চেয়ে বেশি উপরে আছে কিনা। কি বলছি? নিচে যা থাকবে, নিচে যা থাকবে ওইটার হাফ বা তার চেয়ে বেশি, হাফও থাকতে পারে বা তার চেয়ে বেশিও থাকতে পারে। নিচে যা থাকবে তার অর্ধেক বা তার চেয়ে বেশি উপরে আছে কিনা। যদি ওরকম হয় তাহলে ওগুলা নিয়ে আমরা কাজ করব। লাইক ফর এক্সাম্পল আমরা বলতে পারি এইটাতে নিচে 4 আছে উপরে আছে 9, 4 এর চেয়ে 9 কিন্তু মানে অর্ধেক কিও 4 এর চেয়ে বেশি, তার মানে এটা আমরা নিয়ে আমরা কাজ করব। কি কাজ করব এটা পরে বলতেছি। এটা নিয়ে আমরা কাজ করব, এটা নিয়ে আমরা কাজ করব, বাট এটা নিয়ে আমরা কাজ করব না। পরে দরকার লাগলে করব, বাট ইনিশিয়ালি সবগুলা নিয়ে আমরা কাজ করব না। আমরা ডিসাইড করব যে নিচে যা আছে তার অর্ধেক বা তার বেশি উপরে থাকলে আমরা ওটা নিয়ে কাজ করব। ক্লিয়ার? তো কাকে নিয়ে কাজ করব এটা আমরা ক্লিয়ার। কাকে নিয়ে কাজ করব আমরা সেটা ক্লিয়ার। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা কাকে নিয়ে যে কাজটা করব, যাদেরকে নিয়ে তাদের নিয়ে কি কাজটা করব ভাইয়া। কাজটা খুবই সিম্পল, এগুলো হচ্ছে আমরা একটু কনভার্ট করে দেখতে হবে, ছোট করতে হবে, ছোট বড় করতে হবে। লাইক ফর এক্সাম্পল, আর ছোট বড় যখন করবা দেখবা যে এই পাশে কোনো না কোনোর সাথে কেউ না কেউ মিলে যাচ্ছে। এই ম্যাথগুলো এভাবেই সেট করা থাকে। তুমি যখন ভাঙাবা, এগুলা সিলেক্ট করে ভাঙাবা তখন দেখবা কাজ করবে এগুলাকে নিয়ে, দেখবা যে আশেপাশে কারো না কারোর সাথে মিলে যায়। যেমন আমি যদি তোমাকে একটা ইয়ে দেখাই এখান থেকে, যে ধরো এখানে 4 আর উপরে আছে কত, 9π। আমরা যদি এটাকে ভাঙাই, চলো আমরা যদি এটাকে এখন ভাঙাই তাহলে দেখো আমরা ওই আগের সিস্টেম, একটু আগের ম্যাথগুলা যেই সিস্টেমে করছি সেই সিস্টেমে আমরা ভাঙাবো। নিচে আছে 4, তাহলে উপরে কি লিখবো, দেখো 9 কে ভেঙে 9 এর সবচেয়ে কাছাকাছি 4 এর বিভাজ্য সংখ্যা কি 8 না, তাহলে আমরা লিখবো 8π + π। আর এত ডিটেইলসে করার দরকার নেই, হ্যাঁ একটু ছোট করে করলেও কোনো অসুবিধা নেই।
প্লাস আমরা লিখবো cos 5π/4 না, তাহলে এটাকে আমরা কি লিখবো জানো? 4π প্লাস পাই, কারণ 4 একে 4, সবচেয়ে কাছাকাছি যে সংখ্যাটা ওটা লিখবা। পরেরটা ভাঙ্গাই, পরেরটা কি সাইন আছে 36, তাহলে 36 একে 36 ওটাই লিখবো 36π। এখন 31, 36 থেকে 31 কত দূরে? 5 দূরে, তাহলে -5 লিখবো। আর শেষে মাইনাস সাইন 5π/36। তাহলে এখানে আমরা একটা হিসাব নিকাশ করি, এখানে আমরা লিখতে পারবো cos, দেখো হিসাব করলে কি আসবে? এটা আসবে 4π, তাই না? প্লাস π/4, এটা কত আসবে? এটাও আসবে, দেখো ও 4π না, এটা 2π হবে, তাই না? 4 দিয়ে আটকে কাটলে 2 হবে, আমি 4 লিখে ফেলছি বলে। এটা 4 দিয়ে 4 কে কাটলে 1 হবে, সেটা হবে পাই প্লাস পাই, এখানে π/4 আছে, সো π/4ই হবে। এখানে দেখো 36 দিয়ে 36 কে কাটলে কি থাকে? শুধু পাই থাকে, আর এখানে -5π/36, আর এটা তো যা আছে তাই। তাহলে এখন হিসাব করো, 2π প্লাস π/4, তাই না? 2π মানে এটা জোড় সংখ্যা না ভাই, পাই এর সাথে কোনো ভগ্নাংশ নেই, তার মানে কোনো অনুপাত চেঞ্জ হবে না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে 2π মানে কি ভাই? জোড় সংখ্যা, তাই না? তো জোড় সংখ্যা থাকলে সেটা সবসময় দেখো, এই যে পাই, এটা 2π, এটা 3π, এটা 4π, অর্থাৎ জোড় সংখ্যাগুলা সবসময় এক্স অক্ষে ধনাত্মক প্রান্তে এন্ড আপ করে, বিজোড়গুলো এক্স অক্ষে ঋণাত্মকে করবে। আর প্লাস π/4 মানে কি? সে অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, অর্থাৎ সে উপরে উঠবে। এটা কোন চতুর্ভাগ হলো? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ। আচ্ছা, এখন ভ্যালুটা কি হবে? cos এতটুকু, cos π/4, এটা লিখবো আমরা cos π/4। পরেরটা কি হবে? প্লাস cos, আচ্ছা পাই মানে কি ভাইয়া? পাই মানে হচ্ছে ভাইয়া, প্লাস তো লিখে ফেলছি, না লিখে এটা কেটে ফেলি। পাই মানে কি ভাইয়া? পাই এর সাথে বেজোড় সংখ্যা আছে। π/2 কিন্তু না, π/2 হলে তো চিহ্নই মানে রেশিও চেঞ্জ হইতো। ওই কথা বাদ। পূর্ণ সংখ্যা আছে মানে রেশিও চেঞ্জ হবে না। পাই প্লাস π/4 জিনিসটা হিসাব করি আমরা। পাই মানে কি ভাইয়া? পাই মানে হচ্ছে এইখানে। এটা কেমনে বুঝি? যদি পাই এর সাথে, শুধু পাই এর সাথে জোড় সংখ্যা থাকে ডান পাশে, বিজোড় সংখ্যা থাকে বাম পাশে। তাহলে যদি এখানে এন্ড করে, হিসাব করে বের করা যাচ্ছে যে পাই মানে এটা হচ্ছে একদম এই পাশে পড়বে এবং তার সাথে প্লাস π/4। তার মানে এটা কই? প্লাস মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তো আরেকটু যাবে, তো এখানে আসবে। তো এখানে কোন চতুর্ভাগে পড়ে গেছে এটা? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে cos কি? নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। তো এটা দিয়ে আমরা কি বের করলাম? cos cos থাকবে কিনা? cos cos থাকবে। পুরাটা দিয়ে কি হিসাব করলাম? চিহ্নটা কি হবে? তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস cos হবে। আর লাস্টের এতটুকু দিয়ে কি হিসাব করব? মানটা। মানটা কত হবে? π/4। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সেম কাজটা আমরা এখানে করি। পাই মানে কত? 180, তার মানে এখানে। বলছে -5π/36, এটা সূক্ষ্মকোণ। তো মাইনাস মানে কি? এখান থেকে যদি সূক্ষ্মকোণ হয় তাহলে ব্যাক যাবে। তাহলে কোন চতুর্ভাগে আসলো? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি হয় ভাইয়া? দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ থাকে। তাহলে এটা হবে প্লাস সাইন 5π/36। তাহলে কি হবে? দেখো খুবই ইজি ক্যালকুলেশন না এখন? ভাইয়া এটা সেম, এটা কাটা, এটা সেম, এটা কাটাগা, তাহলে আমাদের আনসার আসবে আন্ডা। এটাই হচ্ছে এটার মান। তো মোরলে সব মান নির্ণয়ের অঙ্ক না এরকমই, মানে সোজা সোজা অঙ্ক, বুঝছো? তো এখানে না এরকম জটিল কিছু নাই বা এমন কিছু তুমি ফেস করবে না যেগুলা করতে গিয়ে আসলে তোমার ঘাম ছুটে যাবে। জাস্ট তোমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাকে ভাঙ্গাইতে হবে, ভাঙ্গাইতে জানতে হবে। তুমি যতক্ষণ ভাঙ্গাইতে জানো ততক্ষণ তুমি এই ম্যাথের ওস্তাদ। 2 নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করি, দেখো cot π/20, সো নিচে 20 উপরে 1, সো এটা আমরা নিবই না। তারপরে কি আছে? cot 3π/20, তো এটাও আমরা নিব না। কি নিয়মটা কি? রুলটা হচ্ছে যে নিচে যা আছে ওটা অর্ধেক বা তার বেশি উপরে থাকতে হবে।
তারপরটা 5 পাই বাই 20, তারপরটা কট 7 পাই বাই 20, তারপরটা কট 9 পাই বাই 20। আয় হায় ভাই, আপনি যে বুদ্ধি শিখেলেন এগুলো তো একটাতেও খাটবে না। 20 এর অর্ধেক 10, এখানে তো ভাই 10 নাই। তাহলে আমি কি করব? আমি কি বলছিলাম যে এটা আমরা ততক্ষণ করব যতক্ষণ এটা খাটে। না খাটলে আমি যদি একটা তো নেওয়া যায় তার মানে কি এখানে বসে থাকবো? না, এখানে ম্যাথ করতে হবে। এখানে নেওয়া যায় না। তার মানে আমরা এখন মন্দের ভালোগুলা নেব। মন্দের ভালোগুলা কি নিতে পারবো এখান থেকে? যে ভাই ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি অর্ধেকের কমই সবাই। তাহলে আমরা দেখি যে সবচেয়ে বড় কে তাদের মধ্যে। সবচেয়ে বড় এইগুলা। আস্তে, আস্তে তো ভাই বড়গুলাকে নিয়ে কাজ করি। তো আমরা ১ম কয়েকটাকে নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। ধরলাম যে এই ১ম ৩ টা 5 পাই, 7 পাই, 9 পাই একটু বড় আছে কম্পেয়ার টু 3 পাই আর পাই, এই বড়গুলাকে ভাঙাই। তুমি চাইলে ২ টাকে নিয়েও কাজ করতে পারো। চাইলে ৩ টাকে নিয়েও করতে পারো। চাইলে ৪ টাকে নিয়েও করতে পারো। তোমার ইচ্ছা। বাট একটা সুইট স্পট এ থাকলে ম্যাথ তাড়াতাড়ি মিলে যায়। যেভাবে করো অঙ্ক মিলে, বুঝছো? এটাতে প্যারানোর কিছু নাই। বাট একটু সুইট স্পট নিয়ে কাজ করো। তো নিচে আছে ২০, তাই না? উপরে আছে ৫ পাই। ওইটা তো এমনি কাটাকাটি যাবে, তাই না? কত হবে? ২০ আর ৫ কত? পাই বাই 4 হবে, তাই না? এটা হিসাব করা লাগতেছে না। দেখো ২০ দিয়ে ৫ দিয়ে ২০ কে কাটলে কত? ৪ ৫ ২০, তো এটা হবে cot পাই বাই 4 এন্ড cot পাই বাই 4 এর ভ্যালু আছে, এটা আমরা জানি। তো এটা আসলে আর ক্যালকুলেট করাই লাগতেছে না। পরেরটায় আসি ৭, তাই না? এখন ২০ এর সবচেয়ে কাছাকাছি সংখ্যা কি? ভাই ২০ একে ২০, ওটা তো নেওয়া যাবে না, অনেক বড়। ৭ এর সবচেয়ে কাছাকাছি কিন্তু ১০ নিতে পারি। ১০ নিলে কাটাকাটি যায়। তাইলে আমরা ১০ নিব। তাহলে এখানে যদি আমরা 10 পাই লিখি, উপরে ছিল ৭, তাহলে ৭ মিলাইতে আমরা কি করব? ভাই ভেরি সিম্পল, 3 মাইনাস করে দিব। তাইলে তো ৭ হয়ে যাবে। এটা কেন করব? যাতে কাটাকাটি করে ওই যে পাই বাই 2 পাই ওই ফরম্যাটটা নিতে পারি। এন্ড লাস্টেরটায় 9 আছে। সো এগেইন এটাকে 10 পাই মাইনাস পাই লিখবো। তাইলে তো 9 হয়ে যাবে। বুঝছো হিসাবটা? এখন আমরা জাস্ট এইটুকু ক্যালকুলেট করি। cot পাই বাই 4 এর ভ্যালু কত? cot পাই বাই 4 এর ভ্যালু কিন্তু আ 10 পাই বাই 4 এর উল্টা। 10 পাই বাই 4 বা 45 এর ভ্যালু 1, সো cot পাই বাই 4 এর ভ্যালু 1 ই হবে। এইটা আমরা একটু হিসাব করি। এটা যদি একটু হিসাব করি তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? দেখো 10 আর 20 তাহলে কত হবে? পাই বাই 2, তাই না? না হাফ হবে আরকি। এটাতে কাটলে হাফ হবে। মাইনাস 3 পাই। আর এখানে কি হবে? cot, এই যে কাটাকাটি করলে কত হবে? পাই বাই 2 মাইনাস পাই বাই 20। এখন আমরা এখানে একটু হিসাব করে আসি এই পার্টটা থেকে। দেখো হিসাব করে আমরা কিভাবে আসতে পারি? খুবই সিম্পল। এখানে cot পাই বাই 2 মানে কি? 90, তাই না? ও আচ্ছা, 3 পাই বাই 20 আমি লিখতে ভুলে গেছি। cot পাই বাই 2 হচ্ছে 90 ডিগ্রি আর 3 পাই বাই 20 হচ্ছে সূক্ষ্মকোণ। তো 90 মাইনাস থিটা না এটা? তাহলে 90 মাইনাস থিটা মানে কি? আচ্ছা তার আগে এটা তো পাই বাই 2 এবং এর সাথে কি? পাই বাই 2 এক্সিস্ট করতেছে মানে সাথে একটা বিজোড় সংখ্যা আছে। এক্সিস্ট করে না মানে কাটাকাটি গিয়ে শুধু পাই থাকতে, তাই না? শিখতেছি আমরা এতক্ষণ ধরে। তো এটা যেহেতু পাই বাই 2 আছে তাহলে কটটা চেঞ্জ হয়ে যাবে না? কটটা কিন্তু ভাই এখন চেঞ্জ হয়ে যাবে। কট কিন্তু এখন কনভার্ট হয়ে যাবে। কটের সাথে উল্টা কে আছে? ট্যান আছে। তো এটা কনভার্ট হয়ে যাবে ট্যান এ। এখন পাই বাই 2 মাইনাস থিটা। এখন আসি চতুর্ভাগের হিসাব। এটা কি 90 মাইনাস থিটা। তার মানে কি এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা হিসাবটা জানি যে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সব ভ্যালু পজিটিভ। তার মানে এই cot এর ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। দেখো আমি কিন্তু tan দিয়ে হিসাব করতেছি না, tan ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ কিনা। উপরে যা আছে ওটা দিয়ে হিসাব করতেছি। cot ইজ পজিটিভ। তাহলে এখানে আর চিহ্ন চেঞ্জ হচ্ছে না, মাইনাস আসবে না। আর tan এটাকে লিখবো আমরা 3 পাই বাই 20। ওকে? পরেরটা আসি। এগেইন এটা পাই বাই 2 আছে। সো cot টা tan হয়ে যাবে। আর পাই বাই 2 মাইনাস থিটা, দ্যাট মিনস এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এটা জাস্ট হবে tan থিটা। মানে cot 90 মাইনাস থিটা, সোজা কথা। আর এই 1 এর আর ক্যালকুলেশন করার দরকার নাই। আর বাকি যা আছে বাদ বাকি আমরা লিখে দিই। cot 3 পাই বাই 20 আর এখানে আছে cot পাই বাই 20। কারণ বড় ভাইরা, বড় বোনেরা, ছোট ভাইরা, ছোট বোনেরা খেয়াল করো। এটা কি? এটা কি? cot পাই বাই 20। এটা কি? tan পাই বাই 20। আমরা কি জানি না যে cot থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan থিটা? জানি? সবাই জানি। তার মানে এই tan পাই বাই 20 কে লেখা যাবে 1 বাই cot পাই বাই 20।
আর এখানে আছে cot pi বাই 20। আমি কি বলতে পারি না এটা দিয়ে এটা আলটিমেটলি কাটা যাবে? আবার cot 3 pi বাই 20 tan 3 pi বাই 20, আমি কি এই tan 3 pi বাই 20 কে চাইলে 1 বাই cot 3 pi বাই 20 লিখতে পারি। আর এখানে cot 3 pi বাই 20 আছে। সো আমি কি বলতে পারি না এরাও আলটিমেটলি কাটা যাবে? ভাইয়া সব কাটা গেলে কি থাকে? কাটাকাটি করলে কিন্তু 0 না ভাইয়া 1 থাকে। আমি কি বুঝাইতে পারলাম? আই থিংক পারছি। এইভাবে মান নির্ণয়ের সহজ সহজ অঙ্কগুলো আমরা সলভ করব। এখন আমি কিছু স্কোয়ারের ২টা ৩টা অঙ্ক আছে। আমি একটা দেখায় দিব। বাকিগুলো এখন তোমরা ট্রাই করলেই করতে পারবা। ঠিক আছে? তো এই স্কোয়ারের গুলাতে না একটা জিনিস আমি ফার্স্টে বলে রাখি। এই যে স্কোয়ারটা আছে, লেটস সে আমার এমন কিছু আসছে ধরো সাইন কিছু একটা আছে, কিছু একটা প্লাস থিটা, এটা করে দেখলাম যে এই চতুর্ভাগের হিসাবটা লেটস সে আমাদের কথা কথা থার্ড কোয়াড্রেন্টে আসছে অথবা ফোর্থ কোয়াড্রেন্টে আসছে। তার মানে কি চিহ্নটা চেঞ্জ হবে। এই সাইন যেহেতু আছে আর এখানে এটা হিসাব করে থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্ট আসছে, তার জন্য মাইনাস আসবে। এখন এখানে যদি আমরা একটা স্কোয়ার দিয়ে দিই, লেটস সে একটা স্কোয়ার দিয়ে বা স্কোয়ার আছে ম্যাথে দেওয়া, তাহলে এখানে যে মাইনাস সাইন বা কস যাই হোক, সাইন কস থিটা তুমি লিখবা, এটার মাথায় একটা স্কোয়ার আছে না? কারণ আমরা জানি যে ভাইয়া সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা হোল স্কোয়ার একই কথা। যখনই একটা মাইনাস চলে আসবে, বাট যেহেতু এখানটা স্কোয়ার ছিল কোশ্চেনে দেওয়া, ওই স্কোয়ারটা অ্যাপ্লাই হয়ে কিন্তু এই মাইনাসটার আলটিমেটলি থাকবে না। তার মানে যাই করো, প্লাস আসলে তো স্কোয়ার করলে সেটা প্লাসই হবে, মাইনাস হলেও কিন্তু এটা স্কোয়ার করলে প্লাসই হয়ে যাচ্ছে। আমরা বলতে পারি না যে ভাই তাহলে তো আমাদের চতুর্ভাগটা হিসাব করার দরকার নাই, কারণ ভাই হিসাব করলেও মাইনাস প্লাস হবে আর না করলেও প্লাস থাকলে তো এটা প্লাসই থাকতেছে। তার মানে কি শিখবো, যখনই এরকম স্কোয়ার যুক্ত অঙ্ক দেখবা ওখানে চতুর্ভাগ হিসাব করার দরকার নেই। তার মানে কি স্কোয়ার যুক্ত ম্যাথ সবচেয়ে সোজা না, কারণ তোমার কাজ কমে গেছে, তোমার কাজ কিন্তু অনেকাংশে কমে গেছে। আমি এখান থেকে 5 নাম্বারটাই করাবো। তো দেখো এখানে নিচে যা আছে উপরে তার অর্ধেকের বেশি সবগুলাতে আছে, তাহলে আমরা সবগুলাই ভাঙাই, সবগুলাই ভাঙাই। তাহলে sin স্কয়ার 17 পাই, তাহলে এটা কি লেখা যাবে 18 পাই মাইনাস পাই বাই 18, কাটাকাটি করার সুবিধা। পরেরটা লিখবো sin স্কয়ার 5 পাই, তাই না? তাহলে এখানে লিখবো কি 8 পাই মাইনাস 3 পাই, মানে 8 থেকে 3 গেলে 5। তারপর আছে cos স্কয়ার 18, উপরে আছে 37, তাহলে আমরা জানি 18 দুগুণা হচ্ছে 36, তাহলে 36 এর সাথে 1 যোগ করলে পেয়ে যাব 37। এন্ড ফাইনালি নিচে আছে 8, তাহলে এখানে লিখবো 5 পাই, সরি 8 এর থেকে 3 বাদ দিতে হবে, 8 এর থেকে 5 বাদ দিতে হবে, 8 পাই মাইনাস 5 পাই, 5 বাদ দিলে 3 পেয়ে যাব অবশিষ্ট। ভাঙানোটা আশা করি এখন বুঝছো। ক্লোজ যেটা আছে ওটা নিবা, নিচে যেটা আছে সবচেয়ে ক্লোজ গুণিতক যেটা নিলে উপরেরটা মিলাতে সুবিধা হবে সেটা নিবা, ছোটটা। ক্লোজ মানে আই মিন ছোটটা। এখন ক্যালকুলেশন করো, এটাকে লিখবো কি আমরা sin স্কয়ার 18 18 কাটা, সো পাই মাইনাস পাই বাই 18, এইটাও কাটাকাটি করে যাবে, 8 আর 8 কাটা চলে গেলে এখানে থাকবে sin স্কয়ার পাই মাইনাস 3 পাই বাই 8, এখানে কাটাকাটি করলে থাকবে cos স্কয়ার 18 দুগুণে 36, সো থাকবে 2 পাই প্লাস পাই বাই 18, আর এখানে থাকবে cos স্কয়ার পাই মাইনাস 5 পাই বাই 8। তাহলে এখন আমরা হিসাব করি, পাই মাইনাস পাই বাই 18, তাই না? পাই মাইনাস পাই বাই 18। তো হিসাবটা যদি এখন আমরা করি, যেহেতু আমাদের চতুর্ভাগ হিসাবের গ্যাঞ্জাম নাই, সো আমাদের জাস্ট এটা সাইন সাইন থাকবে না, কজ হবে, ওইটা ক্যালকুলেট করলেই হয়ে যাচ্ছে। এটা চেঞ্জ হচ্ছে কি ওটা আমাদের চিন্তা করার দরকার নেই। সেগুলো দেখো পাই পাই 2 পাই পাই, মানে কি পাই বাই 2 এর অস্তিত্ব নাই, তার মানে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আর সাইন স্কয়ার, তাহলে এটা যা আছে তাই থাকবে, তাহলে এটা জাস্ট লিখবো সাইন স্কয়ার পাই বাই 18, মানটা জাস্ট আমরা লিখে দিব, তাই না? এটা লিখবো আমরা সাইন স্কয়ার 3 পাই বাই 18। কয়টা লিখবো কি cos স্কয়ার পাই বাই 18, আর লিখবো cos স্কয়ার 5 পাই বাই 8। ঠিক আছে?
এখন দেখো তো মজার জিনিস পাইছো কিনা, এটা দেখো sin স্কয়ার পাই বাই 18 cos স্কয়ার পাই বাই 18। আমরা সবাইকে একটা সূত্র শিখছিলাম ছোটবেলায় যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটার ভ্যালু যে 1 হয়। আশা করি ছোট্টবেলায় এই সূত্রটা আমরা সবাই শিখছি। তার মানে এই দুইটার যোগফল 1, ঠিক একই ভাবে ভাইয়া বলতে পারি এই দুইটার যোগফলও 1। মানে এটার সাথে এটা যোগ করলে 1 আসে, এটার সাথে এটা যোগ করলে 1 আসে। তাহলে দেখো 1 + 1 = কেন? দেখো 3 পাই বাই 18। ও ওয়েট, এটা কি 5 পাই বাই 18 লিখছি আমি? ও আচ্ছা ওয়েট, না হয় নাই। খেল আভি বাকি হ্যায় মেরে দোস্ত। সরি। প্রথম দুইটা মিলে 1 হচ্ছে। ওকে। আমাদের এইটাকে একটু সাইজ করতে হবে। চলো সাইজ করি। ওয়েট, এখনই সাইজ করে দিচ্ছি। যদি এখানে আমরা 4 দিতাম, হ্যাঁ, সাইজ করা পসিবল। আমরা চাইলে এই ম্যাথটা এখানে দুই ভাবে করা যায়। দেখো, একটা জিনিস শিখার আছে এখানে। শিখার কি ভাই? যে এটা করে মিলছে বাট এটা মিলতেছে না। এখন অনেকেই প্যানিক করে যাবা যে ভাই হায় অঙ্ক তো মিলতেছে না, তার মানে অঙ্ক ভুল হইছে। ভাই তুমি কি নিয়ম মেনে অঙ্ক করছো? তোমার আনসার হবে হ্যাঁ ভাইয়া নিয়ম মেনে অঙ্ক করছি। ঠিকঠাক লজিক এপ্লাই করছো? ঠিকঠাক ক্যালকুলেশন করছো? জি ভাই করছি। তার মানে অঙ্ক ভুল হলে তুমি চাইলে এখান থেকে আনসার মিলাতে পারবা। কিভাবে মিলাতে পারবা সেটা দেখাচ্ছি। এন্ড এইটা এভয়েড কিভাবে করা যেত আমি সেটাও তোমাদেরকে শিখাই দিতেছি। আমাকে একটু সময় দাও। একটু সরাই নিই এগুলা। এগুলো একটু সরাই দিলে। দেখো, আমরা এটা শুধু যে এইটার এটা যোগ করলে একটা 1 আসতেছে। আমাদের প্রবলেম হচ্ছে যে ভাইয়া sin স্কয়ার 3 পাই বাই 18 আসলো, বাট এটা তো ভাই 5 পাই বাই 8। ও এটা তো 18, এটা 80 ছিল। সরি, এটা 80 ছিল। 3 পাই বাই 8, ওটা 5 পাই বাই 8। 3 আর 5 তো মিলতেছে না। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা বড়টাকে কম্পারেটিভলি বড় যেটা ওটাকে ভাঙাবো। তাহলে ভাঙাই আমরা। তাহলে ভাঙাইলে কি পাবো ভাইয়া? দেখো, 5 এর সবচেয়ে কাছাকাছি, 5 এর সবচেয়ে কাছাকাছি কি আছে ভাই? 6, 7, 8 আছে, তাই না? তাহলে এখানে কি লেখা যায়? 8 পাই মাইনাস 3 পাই। দেখো 3, 4, 5, 6, 7, 8। তাহলে বিয়োগ করলে 5 আসতেছে। তাহলে দেখো 8 আর 8 কাটাকাটি করলে চলে যাবে। তাহলে থাকবে কি পাই মাইনাস 3 পাই বাই 8। যেহেতু এটা স্কয়ার আছে চেঞ্জ হবে না। সো এটা বেসিক্যালি কি হয়ে যাবে আল্টিমেটলি? sin স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8। আল্টিমেটলি এটা 1 প্লাস 1 2 ই হবে। আমি এখানে তো ডিটেইলসে বললাম না, কারণ বুঝতেছো 8 8 কাটাকাটি করলে পাই মাইনাস 3 পাই বাই 8। এখানে যেহেতু হিসাবের কোনো বিষয় নেই, সেটা ডিরেক্ট cos স্কয়ার 3 পাই বাই 8 হবে। আর অনুপাতও চেঞ্জ হচ্ছে না, যেহেতু পাই এর সাথে একটা শুধু পাই আছে, পাই বাই 2 নাই। আচ্ছা, এখন এই জিনিসটা একটু ফার্স্টেই এভয়েড করা পসিবল। কিভাবে? ভাইয়া দেখো, এখানে পাই বাই 18, এখানে পাই বাই 18। আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে হবে যে ভাই এর সাথে এর মিলছে। এটা দেখো পাই বাই 8, পাই বাই 8, তার মানে এর সাথে এর মিলছে। তার মানে এখানে সংখ্যাগুলো আমাদের মিলানো হবে প্রাইমারি টার্গেট। উপর থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারতাম? আমরা যে এখানে 8 পাই মাইনাস 5 পাই লিখছি না? তাহলে তো এখানে 5 পাই লাস্টে অবশিষ্ট থাকবে, তাই না? আমরা এটা না করে আমরা চাইলে এখানে কি করতে পারতাম? এখানে চিন্তা করে এখানে আমরা এখানে 3 এনে করতে পারতাম আরকি। ঠিক আছে? বাট করলে আই থিংক অনুপাতটা চেঞ্জ হয়ে যাইত, ক্যালকুলেশনটা বাড়তো। সো এই পার্টে এসে আবার তোমাকে আরেকবার ক্যালকুলেশন করাই লাগতো। বুঝো নাই আরকি। তো এখানে তুমি কি লিখতে পারতা? এখানে লিখতে পারতা cos স্কয়ার লেটস সে 8, এখানে লিখতা 4 পাই প্লাস 3 পাই। এটাই না? এটাই না? আচ্ছা। তাহলে এখানে কি করা যেত? তো এটা কিন্তু পাই বাই 2 আসতো না। পাই বাই 2 আসছে কিন্তু আবার cos টা আবার sin এ কনভার্ট হয়ে যেত। sin এ কনভার্ট হলে এখানে কিন্তু আল্টিমেটলি সূত্র বসাইতে পারতা না। আবার ওই কনভার্ট করে করাইলা। একদম শুরু থেকে করার কিছু নাই। শুধু যদি ওইটাও করে ফেলো তাও সমস্যা নাই। যখন দেখবো অঙ্ক মিলতেছে না, যেমন এখানে এসে আমাদের অঙ্ক মিলতেছিল না, তুমি আবার ভাঙাবা। তো তুমি এভাবে করলে এখানে সাইন হয়ে যায়, তো ওটা আরেক রকম ক্যালকুলেশন হবে। এটা করলে আরেক রকম ক্যালকুলেশন হবে। বাট দেখ, আমরা সব একই রকম লিনিয়ার ক্যালকুলেশন রাখছি না। যে একই রকম ক্যালকুলেশন করছি। কোথাও আটকে গেছে ওটা আবার ভাঙাইছি, মিলে গেছে। তো যেভাবেই করো অঙ্ক মিলবে। তো এটা নিয়ে প্যানিক করার কিছু নাই। এটা আসলে হয়ে যাবে, হয়ে যাবে। এগুলো নিয়ে আসলে চিন্তা করার।
ও এটা বলি, যখন তুমি এভাবে যদি করো তাহলে এইটাকেও তুমি হচ্ছে যে 4 পাই প্লাস 3 পাই দিয়ে করো। তাহলে এটা আবার সাইনটা হয়ে যাবে cos আর এই cosটা হয়ে যাবে sin, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি মিলবে। ওকে? ৩ টা বুদ্ধি শিখাইলাম। এভাবে করো যেমনে করাইছি, অথবা ২ টা বুদ্ধি, সরি ৩ টা কেন? এটা যদি করো তাহলে এখানেও 4 দিও। তাহলে এটা হাফ হবে, কাটাকাটি যাবে। যারা বুঝবে না তারা শুধু এটা মনে রাখবা। কিছু দরকার নেই। এটা যেমনে করছো অমনি। ঠিক আছে? যারা বুঝছো তো বুঝছোই। এটা 4 দিলে 4 প্লাস 3 করা, তাহলে 4 আর 8 কাটলে হাফ আসে, π/2 হইলে sin cos হয়ে যাবে, আর এখানে তো বুঝতেছো cos টা sin হয়ে যাবে। এই হচ্ছে কথা। আই থিংক জিনিসটা বুঝছো। সিস্টেমটা কি? ফার্স্ট এ ধরবা। কারে ধরবা সিস্টেম আছে, নিচেরটা উপরেরটার চাইতে ওটা সম্পর্ক। নিচে যা আছে উপরেরটা হাফ বা তার বেশি থাকতে হবে। হাফের চেয়ে কম থাকলে নিব না। ওকে? এই তো। ইজি অঙ্ক, তাই না এগুলা? এখন চলো আমরা একটু মজার কিছু অঙ্ক দেখি। আচ্ছা, এই অঙ্কটা বোধহয় মিস করে যাব, এটা করাই আগে। tan থিটা সমান 3/4 এবং sin থিটা ঋণাত্মক, এই টাইপের অঙ্কগুলো একবার বুয়েটের অ্যাডমিশনে আসছে। দেখ, tan থিটা সমান 3/4 মানে কি? tan থিটার ভ্যালুটা আমরা বুঝতে পারতেছি পজিটিভ আছে। আর sin থিটা ঋণাত্মক মানে কি? sin নেগেটিভ। এখন চিন্তা করো, tan পজিটিভ sin নেগেটিভ, এটা কি একমাত্র থার্ড কোয়াড্রেন্টেই পসিবল না? থার্ড কোয়াড্রেন্টে একমাত্র tan পজিটিভ sin নেগেটিভ, তাই না? তার মানে আমরা এই দুইটা লাইন দেখে বলতে পারবো যে থিটা কত কত নাম্বার চতুর্ভাগে আছে, যে আমাদের থিটাটা তৃতীয় চতুর্ভাগে আছে। থিটা আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে থাকলে আমাদের মান বের করতে কি? সাইনের মান, কজের মান, সেকের মান, ট্যানের মান দেয়া আছে। তাহলে আমাদের ট্যানের মানটা কিন্তু বলে দেওয়া হয়েছে, ট্যান থিটা সমান 3/4। তাহলে আমরা কি করব? এই 3/4 কে ধরে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকাবো। এটা যদি থিটা হয়, ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে এটার ভ্যালু কত হবে? হিসাব করে দেখবা, পিথাগোরাস অ্যাপ্লাই করে 5 হবে, তাই না? তাইলে আমাদের যদি সাইন বের করতে হয়, সাইন থিটার বের করে অবশ্যই সামনে একটা মাইনাস দিব। ভাইয়া কোশ্চেন হচ্ছে কেন মাইনাস দিব? কারণ তুমি ফার্স্টেই বলছো থিটা তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ হবে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ 3/5। আমাদের আর কি লাগবে? আমাদের লাগবে সেক লাগবে। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হবে 5/4। আর কজ হবে জাস্ট এটার উল্টা। আচ্ছা, মাইনাস দিতে হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে। 4/5। তাহলে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন থিটা প্লাস কস থিটা সেক থিটা প্লাস ট্যান থিটা। সাইন থিটার ভ্যালু কত? -3/5। কস থিটার ভ্যালু কত? -4/5। নিচে আছে sec থিটা, সেটা হচ্ছে -5/4। আর লাস্টে আছে আমাদের tan থিটা, যার ভ্যালু কিনা 3/4। জাস্ট tan এর আগে প্লাস, বাকি সব তো নেগেটিভ। এখন ভাই এটা তুমি একটু ক্যালকুলেশন করে দেখো 14/5 আসে কিনা। আমি একটু ক্যালকুলেশন করি, তোমরা ভিডিও চলতে চলতেই ক্যালকুলেশনটা করো। আমি ক্যালকুলেটর আনতে মনে নাই, তো ফোনের ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করি। আমাদের লাগবে হচ্ছে ভগ্নাংশ কইরা ভাই। হ্যাঁ, ক্যালকুলেটর ভগ্নাংশের অপশনই নাই, তাহলে ভাগ দিয়ে করতে হবে আর কি। ওকে, -3/5 -4/5। এটা তো ইউজ করা এক প্যারা ভাই। ডিভাইডেড বাই -5/4
প্লাস 3/4 14/5। সো তোমরা করলেও দেখবা যেটা আসলে ডিফারেন্ট কিছু না, সেম জিনিসই আনসার আসে। তো ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ। এরপর আমরা চলে যাব কিছু অঙ্ক যেগুলো আসলে আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, হ্যাঁ। যেমন এখানে বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা স্যাটিসফাইং দ্য গিভেন কন্ডিশন। মানে এই যে আলফা মানে কি, কোনগুলা, এই কোনগুলার মান নির্ণয় করো প্রদত্ত শর্তগুলাকে যাতে সে সমর্থন করে বা সত্যায়িত করে। ঠিক আছে, এটা বইয়ের 7 নম্বরে গেলে পাবা। এখানে কট, সাইন, কস, কট অনেকগুলা ভ্যালু আছে, যেখান থেকে আমরা যে কোনো একটা, লেটস সে আমরা 3 নাম্বারটা সলভ করব। 3 নম্বরে বলছে যে সাইন আলফা, এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক, হ্যাঁ। -√3/2, যেখানে আমাদের বলছে যে আচ্ছা এই জিনিসটার মানে কি, এটা তো বুঝলাম, এটা মানে কি ভাই, এটা হচ্ছে আমাদের লিমিট বা সীমা। মানে আমরা এই সীমা বা এই রেঞ্জের মধ্যে সাইন আলফার মানটা নির্ণয় করব। সাইন আলফার মান হতো না, বেসিক্যালি আমরা আলফা কোণের মানটা নির্ণয় করব এই সীমার মধ্যে। সীমাটা কি ভাই, চতুর্ভাগ, কোয়াড্রেন্ট বুঝাচ্ছে। আমরা সীমাটা একটু এঁকে দেখি কোথায় কি পড়ছে। দেখো আলফার মানটা π/2 এর চেয়ে বড়, তাহলে π/2 কি এখানে, 3π/2 মানে এখানে। দেখো 0π/2, 1π/2, 2π/2, 3π/2, কত সোজা না মনে রাখা। সো আলফার মানটা এই দুইটা মানের মাঝামাঝি, অর্থাৎ আলফার অবস্থান হচ্ছে এই জায়গাটা জুড়ে, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় চতুর্ভাগে, দ্বিতীয়তে আর তৃতীয় চতুর্ভাগে। এখন তোমাদের সবার কাছে আমার প্রশ্ন, সাইনের মানটা, আলফার মানটা আমরা বলতেছি নেগেটিভ, তাহলে সাইন অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে? চিন্তা করে বলো তো। তো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে সাইন আলফার মান শুধুমাত্র নেগেটিভ হয় থার্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয় না। আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে আলফা তৃতীয় চতুর্ভাগে। এখানে একটা এক্সপ্লেনেশন দিতে হবে না, বা থার্ড কোয়াড্রেন্টে এখানে তোমাকে এক্সপ্লেনেশন কিন্তু দিতে হবে না। তুমি যা সুন্দর করে ভাই বুঝাবা যে এটা কেন থার্ড কোয়াড্রেন্টে, বুঝানোর দরকার তুমি নিজে বুঝছো কিনা সেটা এটা মেনশন করে দিলেই হবে। আমরা বুঝবো কিভাবে এটা থার্ড কোয়াড্রেন্টে? দেখো সাইন আলফা একটা নেগেটিভ ভ্যালু দেওয়া, সাইন আলফা কোথায় নেগেটিভ হতে পারে? আমাদের ফার্স্টে দেখো রেঞ্জ বা লিমিটটা দেওয়া আছে আমাদের π/2 থেকে 3π/2 এর ভিতরে। এখানে এখানে জানো এই জায়গাটাতে সাইন অলওয়েজ পজিটিভ সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে ভাই এখানেই নেগেটিভ হয়। তার মানে এই ভ্যালুটা অবশ্যই এখানেই আছে, কারণ এখানে থাকা তো সম্ভব না, এখানে থাকতে হলে তার পজিটিভ হইতে হইতো। তো ওই অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এখন ভালো কথা, আমরা পরবর্তী পার্টে যাই। এখন কথা হচ্ছে এই মানগুলো আমরা বের করি কিভাবে, এটা তো আমরা শিখি নাই, এটা আমরা চলো এখন শিখি। আমি যদি তোমাদেরকে একটা হিসাব দেখাই, হুম, ধর আমি বলতেছি এটা 0, এটা 0 ইনটু π/2, এটা 1 ইনটু π/2, এটা হচ্ছে 2 ইনটু π/2 মানে কত পাই, এটা হচ্ছে 3π/2, তাই না? এখন ধর আমি লেটস সে একটা অ্যাঙ্গেলের থার্ড কোয়াড্রেন্টের মান বের করতে চাই, যেখানে আমি থিটার মানটা জানি, থিটার মানটা আমি জানি, থিটা বলতে একটা অ্যাঙ্গেল আছে। তাহলে আমি থার্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা বের করতে চাই, ভালো করে বুঝো, থার্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল বের করতে চাই যেখানে আমি শুধু থিটার মানটুকু জানি, তাহলে আমি কি করবো ভাই? ভাই ভেরি সিম্পল, এখান থেকে এতটুকু যদি ঘুরে আসো ভাই তুমি, তাহলে এটা হচ্ছে কত, পাই না 180। দেখো 180 এর সাথে যেটা সূক্ষ্মকোণ যোগ করো, ওটা কিন্তু সবসময় থার্ড কোয়াড্রেন্ট, অ্যাকিউট অ্যাঙ্গেল যোগ করলে থার্ড কোয়াড্রেন্টেই পড়বে, তাই না? আবার চিন্তা করো, আমরা সেম কাজটা কিন্তু চাইলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য করতে পারি। সেকেন্ড কোয়াড্রেন্ট আমরা জানি এতটুকু হচ্ছে থিটা, তাই না? তাহলে ভাই এতটুকু কি 90। সেকেন্ড কোয়াড্রেন্ট কেমনে বের করতে পারি ভাই? আমরা লিখতে পারি π/2 প্লাস থিটা, অর আমরা π/2 জানি অনুপাত চেঞ্জ হয়, ঝামেলা হয়, অর আমরা যেটা করতে পারি, আমরা একটু চালাকি করতে পারি, আমরা জানি পুরাটা হচ্ছে পাই, এখান থেকে যদি আমরা থিটা ব্যাক যাই, থিটা মাইনাস করি, তাইলেও হয় না? আমরা এটাকে প্রকাশ করি কিভাবে, পাই মাইনাস থিটা, এটাকে প্রকাশ করি কিভাবে, পাই প্লাস থিটা। তাহলে প্রথম কোয়াড্রেন্টেরটা বাই ডিফল্ট এটা কি শুধু থিটা,
আর আমরা যদি লেটস সে ফোর্থ কোয়াড্রেন্টেরটা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে চাইলে পুরাটা ঘুরে আসতে পারি। পুরাটা ঘুরলে কত হয়? আমরা জানি 2 পাই, আর ব্যাক আসলে মাইনাস থিটা, অথবা আমরা শুধু মাইনাস থিটা লিখতে পারি, কারণ ক্লকওয়াইজ আসছে। আমরা চারটা হিসাব কি কি পাইলাম? প্রথম কোয়াড্রেন্টের জন্য থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য পাই প্লাস মাইনাস থিটা, থার্ডের জন্য পাই প্লাস থিটা, ফোর্থের জন্য দুইটা, হয় 2 পাই মাইনাস থিটা অথবা মাইনাস থিটা। ঠিক আছে, যেখানে থিটাটা কিন্তু একটা সূক্ষ্মকোণ, যেটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। থিটা তো আমাদের ফিক্স থাকবে। যেমন এই অঙ্কে থিটা যদি বের করতে চাই, আমরা থিটাটাকে বের করবো কেমনে? এই যে 3 পাই বাই 2 আছে না, ওইটার সাপেক্ষে বের করবা। তুমি এখানে sin আলফা ইকুয়াল টু 3 পাই বাই 2 আছে মনে করো, প্লাস আছে না মাইনাস আছে, কোন চতুর্ভাগে আছে হিসাব বাদ, চতুর্ভাগের হিসাব বাদ, তুমি ফার্স্ট চতুর্ভাগ দিয়ে হিসাব করো। যেমন আমরা এখানে আলফা সমান লিখতে পারবো কি, যে ভাইয়া sin ইনভার্স √3/2। ভাইয়া sin ইনভার্স √3/2 মানে কত? sin 60 ডিগ্রি। 60 মানে কত? পাই বাই 3। তার মানে এইটার ভ্যালু হচ্ছে পাই বাই 3, এটা হচ্ছে থিটার মান। এখন এটা কোন চতুর্ভাগে আছে ওই অনুযায়ী আমরা এগুলা প্লাস মাইনাস, পাই এর সাথে প্লাস করব, মাইনাস করব, হ্যান ত্যান বুগিচুগি যা আছে করব। তাহলে এখানে আমরা sin আলফা সমান কি লিখতে পারবো? এখন আমরা হিসাব করব। আমরা লিখব sin, আমরা জানি পাই বাই 2 কতর জন্য আসে? √3/2 এর ভ্যালু হচ্ছে sin পাই বাই 3 এর জন্য আসে। আমরা থিটার মান জানি পাই বাই 3। তার আগে ওই চতুর্ভাগটা হিসাব করে পাই প্লাস মাইনাস যা ইচ্ছা লিখবো। বুঝাতে পারছি কথা? ওকে, তো প্রথমে এই ভ্যালুটা যেটা আছে ওইটা ধরে একটা মান নির্ণয় করবা, যেটা হচ্ছে থিটার মান। এরপরে চতুর্ভাগ অনুযায়ী পাই প্লাস হবে না পাই মাইনাস হবে ওগুলো হিসাব হবে। বুঝাতে পারছি? এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টের জন্য বের করবো, তো আমরা কি পাই প্লাস থিটা লিখবো না? পাই প্লাস থিটা সূক্ষ্মকোণের সাথে আর পাই অ্যাড করলে কত? থার্ড কোয়াড্রেন্ট চলে যাবে। তাহলে sin পাই প্লাস থিটা কি হবে? পাই প্লাস থিটাটা কি হবে? থার্ড কোয়াড্রেন্ট হবে। এটা হচ্ছে কোয়াড্রেন্ট ওয়াইজ মান নির্ণয় করার সিস্টেম। বুঝছো? আচ্ছা। তাহলে এখন দেখো উভয় পক্ষ থেকে যদি sin কাটাকাটি করি, তাহলে আলফা সমান কি লিখতে পারবো? পাই প্লাস পাই বাই 3। সো লসাগু নাও 3, এখানে হবে 3 পাই প্লাস পাই, তাহলে এটা আসতেছে আমাদের 4 পাই বাই 3। 4 পাই বাই 3 এর মান কত আমার আসলে নিজেরও মনে নেই। 4 পাই মানে 4 ইনটু 180, পাই মানে 180, তো 4 ইনটু 180 ডিভাইডেড বাই 3, তার মানে 240 ডিগ্রি। 240 ডিগ্রি কিন্তু 270 এর ভেতরে আছে, তার মানে থার্ড কোয়াড্রেন্টে আছে বেসিক্যালি। তার মানে এটা হচ্ছে গ্রহণযোগ্য, পাশে লিখবো গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য কেন? গ্রহণযোগ্য কেন? কারণ হচ্ছে এটা পাই বাই 2, মানে এই আলফার মানটা পাই বাই 2 আর 3 পাই বাই 2 এর মধ্যে পড়ে গেছে। ঠিক আছে? এই এইভাবেই আমরা বেসিক্যালি মানগুলা বের করব। আমি চাই তোমাদেরকে আরেকটা দেখাইতে। আমি ধরো তোমাদের কটেরটা দেখাই। কট আলফাকে একটু ছোট শর্টকাটে করি। -1 মানে কি? দেখো এটা আছে কি পাই থেকে 2 পাই এর ভিতরে। পাই থেকে 2 পাই এর ভিতরে মানে কি? এইটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই। অর্থাৎ তৃতীয় আর চতুর্থের মধ্যে মানগুলো আমরা নিব। এখন মাইনাস আছে তাই না? থার্ড কোয়াড্রেন্টে tan cot পজিটিভ, তার মানে থার্ড এর ভ্যালু নেওয়া যাবে না। তার মানে থিটা আছে কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। তাই না? ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এখন এখানে আছে কত? 1। 1 মানে কি? পাই বাই 4 না? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে cot 45 এর মানও 1 হবে। আর 45 মানে কত? পাই বাই 4। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা লিখবো cot আলফা সমান cot, মানে থিটার ভ্যালুটা পাইছি আমরা পাই বাই 4। এখন আমরা যদি এটার আগে জাস্ট সিম্পলি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মাইনাস পাই বাই 4, বাট আমরা এইভাবে হিসাব করি না, আমরা ইউজুয়ালি 2 পাই মাইনাস দিয়ে হিসাব করব। তাহলে 2 পাই মাইনাস দিয়ে হিসাব করে এটা কত আসবে? এটা আসবে লসাগু 4, এটা হবে 8 পাই, 4 দুগুণা 8 মাইনাস পাই, তাহলে এটা হবে 7 পাই বাই 4। 7 পাই বাই 4 অবশ্যই এটা একটা তোমার কি বলে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু, তার মানে এটা অ্যাকসেপ্টেড।
ঠিক আছে, এটা হচ্ছে তাড়াতাড়ি শর্টকাটে করার নিয়ম। তাড়াতাড়ি শর্টকাট না, এটা বেসিক্যালি এটা তোমাকে একটু ভেঙে ভেঙে শিখাইছি। ওই শিখানোর পর এটা একটু তাড়াতাড়ি করে ফেলছি। ঠিক আছে, তাহলে এই তো গেল কথা। এরপর আমরা কিছু ইজি জিনিস দেখব। এখন সব ইজি ম্যাথ, কঠিন ম্যাথ শেষ। মানে এগুলাই পরীক্ষায় আসবে। সলভ মানে কি, সমাধান করো যেখানে 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা মাইনাস, আচ্ছা আমরা 1/1 আসি। আমরা ধরো ফার্স্ট ম্যাথটাতেই আসি। বুঝছে? সলভ মানে কি, এই ম্যাথ কি বুঝো? সলভ এর অর্থ হচ্ছে থিটার ভ্যালুটা বের করা। বেসিক্যালি থিটাও না, আননোন যে কোয়ান্টিটিটা আছে বা আননোন যে জিনিসটা আছে, অজানা রাশি, চলকের মান নির্ণয় করা হচ্ছে সলভ করা। এখন ত্রিকোণমিতিতে চলকের মান বলতে কি থাকবে? থিটা গুলা। থিটা মানে কি? থিটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করতেছে সকল অ্যাঙ্গেল গুলা, সূক্ষ্মকোণগুলাকে। অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো আমরা বের করব। ওকে? তার মানে এই ধরনের সলভের অঙ্ক মানে হচ্ছে এই অজানা রাশি কি থিটাটা, থিটার মানটা বের করব। বুঝাইতে পারলাম? তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এখন সলভের কিছু নিয়ম আছে। নিয়মগুলা হচ্ছে কি, এই যে ম্যাথগুলা এখানে হচ্ছে আমরা sin cos এ কনভার্ট করে অঙ্ক করব। কেন কনভার্ট করব ভাই? কারণ চিন্তা করো যে এখানে যদি একাধিক চলক থাকে, sin একটা cos একটা, ওটা নিয়ে তুমি কাজ করতে গেলে পারবা না। তো তোমার কি করতে হবে? সবগুলাকে একটায় নিয়ে আসতে হবে। যত অঙ্কই করবা দেখবা সবগুলাকে আলটিমেটলি গোল হচ্ছে একটাতে নিয়ে এসে ক্যালকুলেশন করা। আমরা এখানে ধরো cos কে sin এ কনভার্ট করি। আমরা জানি cos স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাই না? সূত্র, এটা সূত্র। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর এখানে 1 প্লাস 2 sin স্কয়ার থিটা, তাহলে এখানে আছে 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এখন সব এক পাশে নাও। দেখো এই 2 টা এই পাশে গেলে কত হবে? প্লাস 2 হয়ে যাবে। তাহলে 2 আর 2 যোগ করলে কত হবে? 4 sin স্কয়ার থিটা। তাই না? আর 1 টা এই পাশে 2 থেকে মাইনাস গেলে 1 হয়ে থাকে। তাহলে এখন আমি পক্ষান্তর করি, 4 গুণ আছে, এই পাশে আসলে হবে ভাগ। তার মানে আমরা সবাই লিখতে পারবো sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4। দেন আমরা যদি এই স্কয়ারটাকে রুট করি পক্ষান্তর করে, তাহলে এটা হবে কি, 1 কে রুট করলে তো 1 হয়, 4 কে রুট করলে 2 হয়। যেহেতু রুট করছি তাই প্লাস মাইনাস আসবে। ওকে? এখন sin থিটা সমান প্লাস মাইনাস হাফ মানে কি, যে sin এর মান প্লাস হাফ কমা মাইনাস হাফ। তো sin এর মান প্লাস হাফ কোথায় কোথায় হয়? প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। কারণ sin প্রথমে সবাই পজিটিভ, দ্বিতীয়তে sin পজিটিভ। মাইনাস হাফ কোথায় হবে? তৃতীয় আর চতুর্থতে। এখন দেখো এখানে বলছে থিটার মান 0 থেকে π/2 এর ভেতর। 0 থেকে π/2 মানে কি, যে 0 থেকে 90 এর মধ্যে। তার মানে এখানে sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, এটা কি গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমাদের থিটার রেঞ্জ বলছে 0 থেকে π/2 পর্যন্ত। আর মাইনাস হলে এটা থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে, এজন্য আমরা এটা নিব না। তাহলে sin থিটা ইকুয়াল টু যদি প্লাস হাফ হয়, সেক্ষেত্রে প্রথম প্রথম চতুর্ভাগের জন্য দেখো থিটা সমান কি হবে? sin ইনভার্স হাফ। sin ইনভার্স হাফ মানে কত? sin 30 ডিগ্রি মানে π/6। আর যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করি, তাহলে sin থিটা সমান হাফ মানে কত? আমি একটু আগে শিখাইছি, আমরা সূক্ষ্মকোণটা হিসাব করব। সূক্ষ্মকোণ কিন্তু π/6 একটু আগে বের করছি। তাহলে এখানে লিখে ফেলবো আগেই π/6। সামনে হচ্ছে চতুর্ভাগ। কোন চতুর্ভাগ বের করতেছি? দ্বিতীয়। দ্বিতীয় চতুর্ভাগ বের করার সিস্টেম কি? পাই মাইনাস থিটা করতে হয়। তাহলে এই যে পাই মাইনাস থিটা তো আমরা আগেই বের করছি। বুঝলেন অঙ্কগুলো কত মানে মুড়ি মুরগির মতো হয়ে যাচ্ছে। সাইন সাইন কেটে দাও, তাহলে থিটার ভ্যালু কি আসবে? 5π/6। তাই না? এই তো। ওকে, তো আমরা এরপর ধরো তোমাদেরকে আমি 4 নাম্বারটা করাই দিই। এই রেকর্ড কি অফ হয়ে গেছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে।
দেখো 4 নাম্বার কোশ্চেনে আমাদের বলা হয়েছে tan থিটা প্লাস cot থিটা। আচ্ছা sin cos এর অঙ্ক না হয় বুঝলা, tan cot এর অঙ্ক থাকলে ভাইয়া কি করবা? tan cot এর অঙ্ক থাকলে ভাই খুবই সিম্পল, sin cos এ নিয়ে যাবা, কারণ tan আর cot এর মধ্যে তো কোনো সূত্র নাই, মানে 1 বাই ছাড়া। সো আমরা কি করব, এটা sin cos এ নিব, কারণ sin cos এর ফর্মুলা। আচ্ছা tan cot দুইটাই sin cos এ কনভার্ট করা যায়। তো tan কে লিখবো আমরা sin থিটা বাই cos থিটা, এটাকে লিখবো আমরা cos থিটা বাই সুন্দর করে sin থিটা। এখন যদি আমরা লসাগু নেই, sin থিটা cos থিটা, উপরে কি লিখবো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই না? দেখো sin sin কাটলে cos অবশ্যই থাকবে, cos cos গুণ করলে cos স্কয়ার, এই পাশে সেম। আশা করি এতটুকু জিনিস তো তোমরা জানো, দুদিন পর এসএসসি পরীক্ষা দিবা, এতটুকু আশা করি জানো। দেন এগেইন এরপর কি আছে কাজ, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কিন্তু আমরা সবাই জানি, এটার ভ্যালু বাই 1, আর এখানে আছে sin থিটা ইনটু cos থিটা সমান 4/√3। এখন ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন ছাড়া আমাদের কিন্তু আর তেমন কোনো কাজ নাই। তাহলে 1 এর সাথে √3 গুণ করলে হবে √3, আর এই পাশে হবে 4 sin থিটা cos থিটা। এখন দেখো সাইন আর কজ এর মাঝেও আমরা যদি সূত্র দিতে চাই, তাহলে কিন্তু আমাদের স্কয়ার লাগে। কি করব, উভয় পক্ষে বর্গ করে দাও, মাথা নষ্ট লাগা স্কয়ার। তাহলে এই পাশে হবে 3, এই পাশে হবে 16 sin স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা আসবে না, এটা স্কয়ার করলে এটাকে ডাইরেক্ট আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিতে পারি না? পারি কি না? অবশ্যই পারি, বোঝা না অঙ্কটা? তাহলে এখানে গুণ করো, তাহলে এখানে আসবে হচ্ছে 16 sin স্কয়ার থিটা মাইনাস 16 sin টু দি পাওয়ার 4 থিটা, তাই না? sin স্কয়ার থিটা গুণ করলে sin টু দি পাওয়ার 4 থিটা। এখন আমরা সবকিছুকে এক পাশে নিয়ে আসি, তাহলে এগুলা কি পাশে নিয়ে আসি, 16 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 sin স্কয়ার থিটা প্লাস 3। আমরা ডান পাশে সবকিছুকে বাম পাশে নিয়ে আসছি। এখন দেখো এটা অনেকটা দ্বিঘাত সমীকরণের মতো, অনেকটা, বাট দ্বিঘাত সমীকরণ না, বাট ওভাবে সলভ করা যায়। দেখো এখানে আছে 3, এখানে আছে 16, তাহলে 3 16 কত 48, আর আমরা জানি 4 12 48, সো 12 আর 4 যোগ করলে 16 হয়। তুমি ক্যালকুলেটরে বসায় দিবা, হ্যাঁ? ক্যালকুলেটরে মিডল টার্ম করা পারো আশা করি, না পারলে আমি কদিন পরে ভিডিও দিব, তখন দেখে নিও। আই থিংক পারো মিডল টার্ম করতে। তাহলে এখানে আমরা লিখবো, এখানে যা আছে তাই লিখবো। এখানে লিখবো মাইনাস 16 কে লিখবো আমরা 12 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 সমান 0। এটা কিন্তু হিসাব করি আমরা, তাহলে হিসাব করলে কি পাচ্ছি, দেখো 16টা 16 16 তো না, এখানে কি কমন যাবে দেখতে হবে। এখানে আছে আমাদের 12, আচ্ছা দেখো এখানে আছে 16 আর এখানে 4, এখানে দেখো 12, এখানে 3, এখন যেটা যেটার সাথে কমন যায় ওটা ওটার সাথেই কমন। তাহলে আমরা যদি লেটস সে এটার সাথে এটা কমন নেই, তাহলে আমরা খুব সুন্দর করে 4 sin স্কয়ার থিটা কমন নিতে পারবো, তাই না? তাহলে হবে 4 4 16, তার মানে 4 sin স্কয়ার থিটা, আর এখান থেকে 4 sin স্কয়ার থিটা কমন নিচ্ছে, -1 থাকবে শুধু। আর এইখান থেকে আমরা যদি শুধু -3 কমন নেই, তাহলে কি -3 কমন নিলে হবে 4 sin স্কয়ার থিটা, 9 দেখা যাচ্ছে, 4 sin স্কয়ার থিটা, আর যেহেতু -3 কমন নিছি, সো প্লাসে মাইনাসে -1 থাকে। এখন এটা গুণ করো, গুণ করলে দেখো মিলে যাচ্ছে। এটা কেন করছি ভাই, যাতে মিডল টার্মে আমি এইটা আর এটা মিলাইতে পারি, নাহলে কমন না নিলে তো মিডল টার্ম হবে না। তো থাকে কি 4 sin স্কয়ার থিটা -1 ইনটু 4 sin স্কয়ার থিটা -3 সমান 0। তাহলে আমরা এখান থেকে বাকি ক্যালকুলেশন করি, তাহলে আমরা হয় বলতে পারবো যে 4 sin স্কয়ার থিটা -1 সমান হচ্ছে 0, আমরা অথবা দিয়ে বলতে পারবো 4
sin স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0। এখান থেকে আমরা বলতে পারবো দেখো sin স্কয়ার থিটা সমান দেখো -1 এই পাশে গেলে +1, 4 গুণ আছে ভাগ গেলে 1/4, তাহলে আমরা বলতে পারবো যে sin থিটা সমান ±1/2। আর এখান থেকে আমরা কি বলতে পারবো sin থিটা সমান ±√3/2, তাই না? একটা প্লাস মাইনাস হাফ, একটা আসছে ±√3/2। এখন দেখো থিটার মানটা কি প্রথম চতুর্ভাগে না, তার মানে মাইনাস গুলো নেওয়া যাবে না, তার মানে আমাদের শুধু থাকবে sin থিটা সমান হাফ, আর এখানে শুধু থাকবে sin থিটা সমান √3/2। তাহলে হাফের জন্য থিটার মান কত আসে π/6, √3/2 এর জন্য থিটার মান কত আসে π/3। আর আমরা যখন সেম জিনিসটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য বা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করব, তখন আমরা লিখব sin থিটা সমান sin দ্বিতীয় মানে কি পাই মাইনাস থিটা, থিটার মান কত π/6। আর এখানে আমরা লিখব দ্বিতীয় চতুর্ভাগের জন্য এটা সেম জিনিস, sin থিটা সমান sin পাই মাইনাস π/3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে থিটার মান কত আসবে 3π মানে 2π/3, আর এই পাশে ক্যালকুলেশন করলে থিটার মান আসবে 5π/6। 120 আর 150 আর কি। একটু দ্রুত করলাম, তাড়াতাড়ি করলাম, বাট আই থিংক তোমরা বুঝছো আমি কি অঙ্ক করতে চাইছি আসলে। ওকে, আর যদি এখানে থিটার রেঞ্জটা একটু বড় থাকতো তাহলে মাইনাস গুলো নিতো, তাহলে বুঝো এখানে ভ্যালু কয়টা আসছে, মোদ্দা কথা করতেছে সলিউশন সমাধান কয়টা আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা সমাধান। একটা কথা বলি, এই সমাধানগুলা তুমি প্রত্যেকটা ক্যালকুলেটরের মান বসে যে কোশ্চেনটা দেওয়া আছে ওখানে থিটার মানগুলা বসাবা, বসে দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে নাকি। অনেক মানে 95% ক্ষেত্রে মিলবে, বাট 5% কেসে মিলবে না। তো ওই সকল ক্ষেত্রের জন্য কিন্তু তোমাকে সবগুলা আনসার দিতে পারবে না, তখন কিন্তু মান একটা দুটো কমে যাবে। গুড প্র্যাকটিস হচ্ছে ক্যালকুলেটরে জাস্ট এই রাশিটার মধ্যে মান বসে চেক করবা, চেক করে দেখবা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসে কিনা। ওকে, তাহলে আমাদের 8 করা শেষ। আমরা এখন জাস্ট এখন তো দেখুন ছোট রেঞ্জের জন্য, এখন আমরা চলো সেম ম্যাথ গুলা যদি একটু বড় রেঞ্জের জন্য আসে। দেখো 0 থেকে 2π মানে কি এখন চারটা চতুর্ভাগ অর্থাৎ প্লাস মাইনাস দুইটা নিয়ে কাজ করতে হবে। তো ওই রকমের ম্যাথ যদি আসে সেক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, লেটস সে আমি প্রথম অঙ্কটা তোমাকে করে দেখাই, যদি 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, তাই না? তো sin কে আমরা কি লিখবো, যেহেতু আমরা জানি সমাধানের নিয়মই হচ্ছে যে যেকোনো একটাতে নিয়ে যাওয়া। দেখো cos কে তো sin এ নেওয়া যাবে না কারণ স্কয়ার নেই, sin কে cos এ নেওয়া যাবে স্কয়ার আছে, তাহলে লিখবো কি sin স্কয়ার থিটা কে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। তাহলে এখানে কি লিখবো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা সমান 0। এখন এখান থেকে আমরা কি করতে পারি, দেখো সবকিছুকে যদি অপর পক্ষে পাঠাই তাহলে চিহ্নটা চেঞ্জ হবে, তাই না? 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস, এটা মাইনাস হবে, -2 সমান 0। এখন এটা আমরা মিডল টার্ম করি, মিডল টার্ম করলে কি আসবে 2 দুগুণা 4 আর 4 একে 4, ওখানে গেলে 3, ঠিক আছে। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস cos থিটা মাইনাস 2 সমান 0। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন নিলে কি পাবো, cos থিটা মাইনাস 2, এখানে +1 কমন নিলে পাবো cos থিটা মাইনাস 2। তাহলে আমরা হয় অথবা দিয়ে কি পাবো, cos থিটা মাইনাস 2 সমান 0। আচ্ছা এখানে একটা লাইন কম করছি, তাই না? cos থিটা মাইনাস 1, আর যদি কমন নাও 2 cos থিটা মাইনাস 2, 2 cos থিটা, ও সরি +1 ভুল লিখেছি, cos থিটা মাইনাস 2 আর 2 cos থিটা প্লাস 1, ঠিক আছে, এটা সমান 0। তাহলে cos থিটা মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে cos থিটা সমান 2 হবে, যেটা অ্যাকসেপ্টেবল না, কারণ আমরা জানি sin cos এর মান -1 থেকে +1 এর ভিতরে 2 হইলে ওটা নির্দিষ্ট মান নেই, অসংজ্ঞায়িত আর কি।
পরেরটা দেখো 2 cos থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে cos থিটার ভ্যালু কত আসবে দেখো, প্লাস 1 টা পক্ষান্তর করলে -1 হবে, আর 2 টা গুণ আকারে আছে, এটা ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে cos থিটার মান নেগেটিভ। এখানে যে চারটা চতুর্ভাগী আছে ওই চতুর্ভাগী হিসাব বা মানে সবকিছু নিতে হবে। cos থিটা নেগেটিভ মানে কি? ওটা কই থাকতে পারে? আমরা জানি cos থিটা চতুর্থ চতুর্ভাগে পজিটিভ আর প্রথম চতুর্ভাগে পজিটিভ। তার মানে দ্বিতীয় আর তৃতীয়তে। তার মানে আমাদের মানটা বের করতে হবে দ্বিতীয় চতুর্ভাগের জন্য প্রথমে। দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা ক্যালকুলেট করি কিভাবে করব? ঠিকছে, cos থিটা সমান প্লাস আছে মাইনাস হিসাব বাদ। দ্বিতীয় চতুর্ভাগ মানে কি? পাই মাইনাস, তাই না? পাই মাইনাস, তার মানে কি cos লিখবো, পাই লিখবো, মাইনাস লিখবো। থিটার মানটা কত? শুধু হাফের জন্য cos এর মান কত সেটা দেখবো। cos 60 এর জন্য হাফ আসে। তাহলে 60 মানে কত? পাই বাই 3। এই যে হয়ে গেল আমার কনভার্টের কাজ। তাহলে এখন লিখবো কি 3, 3 একে 3, 1 গেলে 2, 2 পাই বাই 3। সেম কাজটা লেটস সে আমাদের এখন করতে হবে তৃতীয়র জন্য। তৃতীয়র জন্য করতে গেলে আমাদের যেই কাজটুকুন করতে হবে সেটা হচ্ছে যে আমরা আবার cos থিটা সমান cos, তৃতীয় চতুর্ভাগ মানে কি পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস পাই বাই 3। থিটা তো আমরা একবার বের করছি, এটা বারবার বলার কিছু নাই। হ্যাঁ, তাহলে এটা 3 একে 3 আর 1 4, তাহলে এটা হবে 4 পাই বাই 3। বাস, এই দুইটা হচ্ছে আনসার। পারবো না? সোজা না অঙ্কগুলা? ঠিক আছে, তো কোনটা করা যায়? সাইন কস তো করাইলাম, কট কোজেকেরটা করাই, তাই না? ট্যান কটের একটা করাইছি একটু আগে। ও, এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি হচ্ছে আজকে হচ্ছে 13 তারিখ, মানে গতকালকে ইলেকশন ছিল বাংলাদেশে, আমি ভোট দিছি লাইফে ফার্স্ট। ভালো লাগতেছে। এর আগের ইলেকশন গুলা তো ভোট দেওয়ার, মানে আমি ভোটার হওয়ার পর ফার্স্ট ইলেকশন হয়েছে আই থিঙ্ক 18 পরে মানে 22 ইলেকশন হয়েছে, 22 আর 23-এ। ডোন্ট রিয়েলি রিমেম্বার কবে হয়েছে। যাই হোক, মানে লাস্ট টার্মে যেই অবৈধ শেখ হাসিনা ইলেকশন যেটা হয়েছে আর কি, তো ওই ইলেকশনের মধ্যে আমি হচ্ছে যে নামা ভোট দেওয়ার অপরচুনিটি ছিল, আমি ভোট দিইনি তখন। যাক, একটু নীতিকতা জীবনে রাখবা, বুঝছো? যে সবাই ওই ইলেকশনে আমার খেয়াল আছে, মানে ওটা তো কেউই পারে, জাস্ট একটা টিমই ইলেকশন করতেছে, তারা ইলেকশন বলে না। তো তখন হয়েছিল যে আমার অনেকে আমার পরিচিত ছিল যারা হচ্ছে জাস্ট একটা স্টোরি দিবে যে ও ফার্স্ট টাইম ভোট দিচ্ছে এর জন্য গেছে ভোট দিতে। বাট বিবেক বলে একটা কথা আছে, তাই না? তো লাইফে আর যাই করো বিবেকটা রাখো, বিবেক হারায় কাজ করবা না কখনো। মানে ইফ ইউ ফিল যে সামথিং এটা ঠিক না, এটা ভুল, একটু জাজ করবে যে আসলে কি এটা ভুল, বা যদি ভুল হয়, সবাই যদি একটা ভুল করে তুমি সেই ভুল করবে যদি তোমার নিজের কাছে সেটা ভুল মনে হয়, তাও একটু যাচাই বাছাই করবা। আর নিজেরটা কারো উপর চাপাই দিতে চাও কখনো। তুমি মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারবা, বেটার চুপ থাকো। যেখানে প্রতিবাদ করা তোমার জন্য দরকার সেটুকু করো, বেশি বাড়াবাড়ি কোনো কিছু নিয়ে ঠিক না। ওকে, দেখো tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা এটার ভ্যালু 2। আচ্ছা, এটা তো আমি করাবো না, আমি করাবো হচ্ছে 3 নাম্বারটা। cot স্কয়ার থিটা প্লাস কোসেক। এখন আমরা কি কোনো ফর্মুলা জানি কোসেক আর কটের? আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, একটা ফর্মুলা আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেহেতু ফর্মুলা জানি কোসেক স্কয়ার থিটা একটু লিখে দিই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, আমরা চাইলেই কিন্তু লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, তাই না? এখানে যেহেতু কোসেক স্কয়ার থিটা আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা এটাকে লিখে দিই 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে কি হচ্ছে বাচ্চারা, 2 cot স্কয়ার থিটা প্লাস 1 সমান 3, বা আমরা লিখতে পারবো 2 cot স্কয়ার থিটা, দেখো 1 এর পাশে গেলে 3 থেকে 1 কমলে কত 2,
2 2 কাটলে থাকতেছে 1, তাহলে cot থিটা সমান কি থাকতেছে প্লাস মাইনাস 1। আচ্ছা এটা না করি, আমরা cotটাকে আগে tan এ কনভার্ট করি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। কেন? কারণ cot স্কয়ার থিটাকে লেখা যায় 1 বাই tan স্কয়ার থিটা, আর 1 কে উল্টাইলে 1 ই হয়। তারপর যখন ব্যস্তকরণ করে দিব, মানে বুঝতেছো তো 1 কে উল্টাইলে 1 ই হচ্ছে। সো cot স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 বাই tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ব্যস্তকরণ করলে 1 কে উল্টাইলে তো 1 ই হচ্ছে। তো আমরা লিখতে পারবো যে tan থিটা সমান প্লাস মাইনাস 1, তাই না? এখন চিন্তা করো, যদি tan থিটা সমান প্লাস 1 হয়, তাহলে থিটা কোথায় আছে? আমাদের প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগে থিটা সমান কি? tan ইনভার্স 1, যেটার ভ্যালু হচ্ছে পাই বাই 4। tan আর কোথায় পজিটিভ? tan আর তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো tan থিটা তৃতীয় মানে কি হবে? পাই প্লাস থিটা, তাই না? তাহলে পাই প্লাস থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 4। তাহলে আমরা থিটার মান পাচ্ছি কত? 5 পাই বাই 4। এন্ড আমরা যদি tan থিটা সমান -1 লিখি, তাহলে কি হবে? -1 মানে কি? আমাদের বের করতে হবে দ্বিতীয় আর চতুর্থ চতুর্ভাগে, তাই না? tan নেগেটিভ দ্বিতীয় আর চতুর্থতে। তাহলে দ্বিতীয়র ক্ষেত্রে আমরা কি করব? tan থিটা সমান লিখব কি? tan দ্বিতীয় মানে কি? পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস পাই বাই কত পাইছিলাম? 4। এটা ক্যালকুলেট করলে কত আসে? 3 পাই বাই 4। আর যদি চতুর্থ চতুর্ভাগে বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারবো tan থিটা সমান tan 2 পাই মাইনাস পাই বাই কত এটা? 4। তাহলে কত হবে? 4 দুগুণা 8, তাহলে 7 পাই বাই 4। এরপরে তোমার কাজ কি? এই 4টা আনসার বসায় টেস্ট করে দেখা ঠিকঠাক হয় কিনা। এই তো মোটামুটি শেষের দিকে আমরা, আর তেমন কোনো অঙ্ক নাই। আমি তাও একটা দুটো অঙ্ক, যেমন এই অঙ্কটা নিয়ে অনেকে প্যারা খাও। সো আমি এটা অবশ্যই দেখায় দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আই থিংক তোমরা এখন ধুমায় আনসার করতে পারবা। ঠিকঠাক তুলছি? 5 কোসেক স্কয়ার 7। তাহলে এটার কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে সবাইকে সাইন কজে নেওয়া, তাই না? তাহলে 5 কোসেক স্কয়ার থিটা মানে কি? 1 বাই সাইন স্কয়ার থিটা মাইনাস, আর এখানে আছে 7 কট মানে কি? 1 বাই কট মানে কি? কস বাই সাইন, তাই না? তাহলে এখানে লিখবো আমরা কস থিটা বাই সাইন থিটা, আর কোসেক মানে কি? 1 বাই সাইন থিটা -2 সমান 0। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 5 বাই সাইন স্কয়ার থিটা মাইনাস এখানে আসছে 7 cos থিটা, 7 cos আর 1 গুণ করলে 7 ই হবে, আর এটা নিচে হবে sin স্কয়ার থিটা, আর এটা 2 টাকে পক্ষান্ত করে দাও। রাখলে কেমন জানি লাগতেছে। লসাগু নিব হচ্ছে আমরা sin স্কয়ার থিটা, লসাগু মানে এলসিএফ, হ্যাঁ ইংলিশ ভার্সনের পোলাপান। আর তাহলে উপরে কি আসবে? উপরে আসবে 5 7 cos থিটা সমান 2। আর এখান থেকে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন করি, তাহলে জাস্ট এখানে দুইটা গুণ হবে 2 sin স্কয়ার থিটা। সব এক পাশে নেই, 2 sin স্কয়ার থিটা, এই মাইনাসটা এই পাশে আসলে হবে প্লাস 7 cos থিটা, আর এটা হবে -5। এরপরে কি হবে? 2 sin স্কয়ার থিটা মানে কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা -5 সমান 0। বাকি ক্যালকুলেশনটাও বলে দিচ্ছি। এখানে হবে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 7 cos থিটা -5 সমান 0। বুঝতেছেন? দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে এটাকে সবাইকে পক্ষান্তর করে দিই। এটা হবে 2 cos স্কয়ার থিটা -7 cos থিটা, আর -5 আর 2 যোগ করলে কত হয়? -3, -3 পাশে গেলে +3। এখন বুঝতেছো মিডল টার্মের অঙ্ক, বাকিটুকু তুমি সলভ করে ফেলতে পারবা, তাই না? এই যে এটা 3 আর 2 গুণ করলে কত হয়? 3 2 গুণা 6, 6 একে 6 মানে 7 হবে। 6 আর 1 যোগ করলে 7। এটা অ্যাজ ইট ইজ পড়ি। সো অঙ্কগুলোর নিয়ম হচ্ছে যে মেজরিটি অঙ্ক সাইন কজে নিয়ে গিয়েই করে ফেলতে হয়, হ্যাঁ? আর যদি সাইন কজে নেওয়া কখন লাগবে না? যদি এরকম ডিরেক্ট সূত্র থাকে, যেমন কোসেক আর কটের মধ্যে ডিরেক্ট সূত্র আছে, তো কোসেক আর কটের ডিরেক্ট সূত্র নিয়ে যাও। বাট এই অঙ্কে কেন আমরা ডিরেক্ট সূত্রে যাইনি?
কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ার নাই। ভেজাল লাগছে। একটু ভেজাল খটকা লাগলে সাইন কজে নিয়ে যাবা। হ্যাঁ, মুখস্থ করো না। তো এই ছিল তোমাদের এসএসসি ২৬ ব্যাচের ত্রিকোণমিতি হচ্ছে এই অঙ্কগুলাই আছে। এর বেশি কিছু নাই। সো এগুলা মোটামুটি পারলেই তুমি এসএসসি তে ভালো করতে পারবা। ঠিক আছে? সো তুমি তোমাদের অমিয় ভাইয়ের কাছ থেকে কি ধরনের ক্লাসেস সামনে এক্সপেক্ট করো একটু জানায়ও। আমি আই থিংক ট্রাই করব তোমাদের এমসিকিউ স্পেশাল আর শর্ট কোয়েশ্চেন স্পেশাল একটা কোর্স আনতে। আর আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সও চলতেছে। তো ওখানে ভর্তি হয়ে যেতে পারো। ওখানে ভর্তি হলে আমরা এই চ্যাপ্টারের সিকিউ যে পার্টটা আছে ওই পার্টটা তোমাদেরকে দেখাই দিই আমরা সলভ করে টেস্ট পেপার থেকে যে অন্যান্য বোর্ডগুলা বলো ক্যাডেট কলেজে বা কি ধরনের প্রশ্ন তুমি ফেস করতে পারো। ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। ক্লাস নিয়ে যেকোনো কমপ্লেইন কোয়েরিজ থাকলে একটু কমেন্ট বক্সে জানাই দিও। ঠিক আছে? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। দিস ইস ইউর রমি ভাইয়া। আসসালামু আলাইকুম।